ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আজ শুরুতেই সুকুমার রায় স্মরণ নিতে হচ্ছে। ব্যাপার দেখে অবাক সবাই, চক্ষু ছানা বড়া। কোনো ধর্মঘট হলে যে পুলিশ বাহিনীর ওপর দায়িত্ব থাকে আমার আপনার সম্পত্তি রক্ষার, তারাই কিনা পরপর সাধারণ মানুষের গাড়িতে ভাঙচুর চালাচ্ছে। মালদার সুজাপুরে এমনই একটা ভাইরাল ভিডিও ঘিরে প্রশ্নে পুলিশের ভূমিকা। সুজাপুরে আজ পুলিশের সঙ্গে ধর্মঘটীদের খণ্ডযুদ্ধ বাঁধে। পরপর পুলিশের গাড়িতে আগুনও ধরানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ কর্মীরা গাড়ি ভাঙচুর করেন তারপরেই। মমতা বন্দ্যোপাধ্যায় আজ গঙ্গাসাগরে বললেন, ধর্মঘটের নামে গুন্ডামি করেছে সিপিএম। অন্যদিকে কোথাও রেল লাইনে বোমা, কোথাও আবার বাস ভাঙচুর। বাম কংগ্রেসের ধর্মঘটে বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে এলো বিভিন্ন জেলায়। অন্যদিকে নাগরিকত্ব আইন থেকে জেএনইউতে হামলা। আজ কলকাতায় পা রেখে একাধিক ইস্যুতে সরব হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। একান্ত সাক্ষাৎকারে তিনি ঠিক কি বললেন এবিপি আনন্দকে আপনাদের দেখাবো। তবে সবার আগে দেখাবো ধর্মঘটের দিন ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। দেখুন। একদিকে দাউ দাউ করে জ্বলছে পুলিশের গাড়ি, আর তার সামনে দাঁড়িয়ে থাকা একের পর এক প্রাইভেট গাড়িতে ভাঙচুর চালাচ্ছে পুলিশ। মালদার সুজাপুরে স্থানীয় সূত্র থেকে পাওয়া এই ছবি ঘিরেই এখন জোর চাঞ্চল্য। এই ফুটেজের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ, কিন্তু ভাইরাল এই ভিডিও ঘিরেই তৃণমূল সরকারের উদ্দেশ্যে আক্রমণ শানাতে শুরু করেছে বিরোধীরা। এই ভিডিওয়ে দেখা যাচ্ছে একজন উর্দিধারী ইট ছুঁড়ে একটা লাল গাড়ির উইন্ডস্ক্রিন ভাঙছেন। পাশে আরেক উর্দিধারী রাইফেলের বাঁট দিয়ে মেরে অন্য একটি গাড়ির উইন্ডস্ক্রিন ভাঙলেন। মাঠের ধারে চলে যাওয়ার আগে আরো একটি গাড়ির সামনের কাঁচ ভাঙতে দেখা গেল ওই উর্দিধারীকে। নীল রঙের শার্ট, মাথায় হেলমেট এই ব্যক্তিও লাঠি দিয়ে সজোরে মারলেন আরেকটা গাড়ির উইন্ডস্ক্রিনে। কিছুক্ষণের মধ্যে আবার এক উর্দিধারীকে দেখা গেল রাইফেল হাতে এগিয়ে গেলেন গাড়ির দিকে। একই কায়দায় আরো দুটো গাড়ির কাঁচ ভাঙা হলো। যারা গাড়িতে ভাঙচুর করছেন তাদের কারোর হাতে বন্দুক, কারোর কাঁধে কাঁদানে গ্যাসের শেল বহনকারী ব্যাগ, কারোর আবার হাতে লাঠি, মাথায় হেলমেট। গাড়িগুলো যেগুলো আগুন লাগালো, প্রথমে পুলিশ তার ইউনিফর্ম যেটা আছে ব্ল্যাক কালার ছিল ওটা খুলে মাঠে রাখলো, তারপরে আগুন লাগালো ওটা কাপড়ে, তারপর হেলমেট খুলে কাপড়ে করলো, হেলমেটটা উঠিয়ে গাড়ির ভিতরে রাখলো, স্করপিও ব্ল্যাক কালার স্করপিওতে রাখলো। ওখান থেকে পুরো আগুন লাগে গেলো। তারপরে এই সামনে যতটি গাড়ি ছিল কাজ ভাঙতে, কিছু গাড়ি সিভিল পুলিশ কাজ ভাঙছে, পুলিশ ভাঙচুর করেছে পুলিশ। আমি ওটা দেখেছি, এটা যদি কোনো আনপ্রফেশনাল কন্ডাক্ট থাকে আমাদের কোনো পুলিশ কর্মী, ঠিক আছে, তার জন্য ব্যবস্থা নিয়ে যাবে। বাট তার মানে এটা নয় কি ওদের যারা বদমাশ যারা এটা কাজ করেছে, লোকগুলো যারা কাজ করেছে, ঠিক আছে, ল অ্যান্ড অর্ডার ব্রেক করেছে, ওদের একটা কন্ডন করা যাবে না, ঠিক আছে। এক দো কনস্টেবল আমাদের যে আছে আমি দেখছি, মেবি ইন এ ফিট অফ অ্যাঙ্গার অর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, করতে পারে, ডেফিনেটলি উইল টেক অ্যাকশন। এদিনই ধর্মঘটীদের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ তুলে ব্যবস্থার হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় শান্তিতে আছে, ভালো আছে, মানুষ শান্তিতে থাকে, ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। কোন দিন এটা আন্দোলন করেছে? 34 বছরে একেতে কিছু করেনি, তারপরে যা তৈরি করছে গুন্ডামি করে ভেঙে দিচ্ছে। উন্নয়নটাকে চোখে সহ্য করতে পারছে না। আমি মনে করি পুলিশ স্ট্রং অ্যাকশন নেবে, যেখানে অ্যাকশন নেওয়ার প্রয়োজন আইনত অ্যাকশন নেবে। আর স্থানীয় সূত্রে পাওয়া এই ভিডিও ফুটেজ সামনে আসার পরই পাল্টা মুখ্যমন্ত্রীকে বিঁধেছে বাম কংগ্রেস। খোদ মুখ্যমন্ত্রী এই সর্বাত্মক ধর্মঘটকে বানচাল করার চেষ্টা করেছিলেন। তিনি বলে দিলেন বন্ধের নামে গুন্ডামি হয়েছে। আজকে পশ্চিমবঙ্গের পুলিশ উত্তরপ্রদেশের পুলিশের দ্বারা মোটিভেটেড হয়ে, ইন্সপায়ার্ড হয়ে এবং মমতা ব্যানার্জির দ্বারা ইনস্টিগেটেড হয়ে সেই একই কাজ করেছে। আমি এই ব্যাপারে বিচার বিভাগেও তদন্ত দাবি করছি। সত্যটা কোথায়, সত্যটা কি আজকে জানা দরকার মানুষের। পাল্টা তাদের আক্রমণ করেছে তৃণমূল। পুলিশ যদি এ কাজ করে থাকে তাহলে নিঃসন্দেহে সেটা তদন্ত সাপেক্ষ এবং প্রশাসন এই কাজ করে না। সবসময় পুলিশকে তীর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবার যে প্রবণতা দেখা দিচ্ছে সেটা নিন্দনীয়। আর পুলিশ যদি এই কাজ করে থাকে তাহলে আরো নিন্দনীয়।
বুধবার সকাল 9টা নাগাদ গোটা ঘটনার সূত্রপাত হয়। সুজাপুরে 34 নম্বর জাতীয় সড়কে বেঞ্চ পেতে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন বাম ও কংগ্রেস কর্মীরা, যার জেরে বেশ কয়েকটি সরকারি বাস ও প্রচুর লরি রাস্তার উপর দাঁড়িয়ে যায়। কালিয়াচক থানার পুলিশ অবরোধ তুলতে গেলে বেঁধে যায় খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি, এমনকি বোমা পর্যন্ত ছোড়া হয় বলে অভিযোগ। ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। এরই মধ্যে সুজাপুর মাঠে দাঁড়িয়ে থাকা পুলিশের বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক পুলিশের গাড়ি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে, কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করে পুলিশ। মালদা শহর থেকে ঘটনাস্থলে পৌঁছয় অতিরিক্ত পুলিশ, নামানো হয় র্যাব, ফের শুরু হয় লাঠিচার্জ, ছোড়া হয় রাবার বুলেট, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এরই মধ্যে প্রকাশ্যে আসে এই ভিডিও ফুটেজ। করুণাময় সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যের প্রাক্তন আইজি এবং 3 বছর যিনি মালদা জেলারই এসপি ছিলেন পঙ্কজ দত্ত আমাদের সঙ্গে। পঙ্কজ দা, আপনার পুলিশের কেরিয়ার প্রায় 33 বছরের, কোনোদিন এইরকম ঘটনা দেখেছেন যে সাধারণ মানুষের গাড়ির কাঁচ ভাঙছে পুলিশ? ঘটনাক্রমটা কিরকম? প্রথমে বন্ধের সমর্থকরা পুলিশের গাড়ি পোড়ালো, রাস্তায় টায়ার ইত্যাদি জ্বালছে, পুলিশ আটকাতে পারলো না, পুলিশের গাড়ি পুড়ছে, হতে পারে। পুলিশ লাঠি চালিয়ে বন্ধ সমর্থকদের সরিয়ে দিল, লাঠিচার্জ হলো। তারপর একটা একটা করে ঠান্ডা মাথায় সাধারণ মানুষের গাড়ি ভাঙছে, ভাবছে কেউ দেখছে না এবং বন্ধ সমর্থকদের নামে দোষ পড়বে, তাদের ডিফেম করা যাবে, হয়তো তাই মোটিভ, আমরা জানি না। আমি বলছি এটা তো ক্রিমিনাল মাইন্ড। পাবলিকের প্রাইভেট কার ভাঙছে পুলিশ, অর্থাৎ যাদের ভরসায় মানুষ বন্ধের দিন গাড়ি বের করেন, যাদের ভরসায় গাড়ি পার্ক করে রেখে গেছেন যে পুলিশ বাঁচাবে কোনো অশান্তি থেকে, তারা সেই বিশ্বাস, সেই ভরসাটাকে দুপায়ে মারিয়ে চলে যাচ্ছে। কি বলবেন? প্রথমে আপনাকে বলছি যে কা অর নো কা, এনআরসি অর নো এনআরসি, এটা পলিটিক্যাল ডিবেট, এর মধ্যে আমার নাক গলানোর ইচ্ছে নেই। আমার প্রশ্ন হচ্ছে, কোনো একটা পলিটিক্যাল পার্টি সে তার মতাদর্শ নিয়ে কোনো একটা স্পন্সর করতে পারে একটা পলিটিক্যাল বন্ধের, সারা ভারতবর্ষব্যাপীও করতে পারে, একটা স্টেটেও করতে পারে, দ্যাট ইজ দেয়ার বিজনেস। এবার আপনি রুলিং পার্টি হিসাবে সেই বন্ধটাকে অপোজ করতে পারেন। এবার একটা জিনিস বোঝার আছে যে বাম দলগুলো এবং কংগ্রেস মিলে যে বন্ধ কলটা করেছিল অন সার্টেন ইস্যুজ, সেই ইস্যুটার বিরোধিতা কিন্তু রুলিং পার্টি পশ্চিমবঙ্গে করেননি, তারা বন্ধের বিরোধিতা করেছিলেন। আর বিজেপি দল টুথ অ্যান্ড নেইল সবটাই বিরোধিতা করেছে, ইস্যুর বিরোধিতা করেছে, সবকিছু বিরোধিতা করেছে। তাহলে এখানে একদম বেসিক $1 মিলিয়ন প্রশ্নটা উঠবে যে এই বন্ধ উপলক্ষে সুজাপুরে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা যদি আপনারা সাংবাদিকরা এবং ইলেকট্রনিক মিডিয়া যদি এই ভাইরাল ভিডিওটা না দেখাতেন, তাহলে একদম এক্সিওমেটিক ট্রুথ হিসাবে সারা বঙ্গবাসী এবং ভারতবাসী মনে করে নিত যে এই হুলিগানরা এই কাজটা করেছে, যে হুলিগানরা বিলং টু দ্য বামফ্রন্ট অ্যান্ড কংগ্রেস। ন্যাচারালি ওদের অ্যাকাউন্টেই কিন্তু এই লাভ ক্ষতির ব্যাপারটা যেত। এবার আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ওই জেলায়, আপনি যেটা বলেন, আমি 3 বছর ওই জেলায় এসপি ছিলাম এবং আমি সারা পশ্চিমবঙ্গে যত জায়গায় চাকরি করেছি, মানে আপনাকে বলছি সুজাপুর হচ্ছে মোস্ট সেন্সিটিভ প্লেস আমার ক্যারিয়ারে আমি দেখেছি। এবং কালিয়াচক থানার আন্ডারে ওটা পড়ে। কালিয়াচক থানাটা হচ্ছে আপনাকে বলছি ওই রকম সেন্সিটিভ পুলিশ স্টেশন আমি আমার ক্যারিয়ারে দেখিনি। এবার একটা ঘটনা একটু বলে আপনাকে প্রসঙ্গে যাচ্ছি। যখন ঈদের নামাজ হতো, 1 লক্ষ লোক নামাজ পড়তেন ওই মাঠে, যে মাঠে আজকে এই সিনটা আপনি দেখালেন, 1 লক্ষ। এবং সেই সময় পুরো এসপি হিসাবে আমাকে ওখানে হাজির থাকতে হতো। পুরো মব মানে যতক্ষণ না ওই যারা পিলগ্রিম যারা ডিসপার্স না করতেন ততক্ষণ আমরা যেতে পারতাম না। দ্যাট ওয়াজ সিনারিও অফ সুজাপুর। সেই জায়গাতে আমি আপনাকে বলছি, আপনি দেখাচ্ছেন বা আপনারা সবাই বলছে ইট ইজ দি হ্যান্ডিওয়ার্ক অফ সাম কনস্টেবলস। আমার প্রশ্ন হচ্ছে, ওইখানে একজন অ্যাডিশনাল এসপি বা একজন ডিএসপি কে একজন বড় মাপের অফিসার ওখানে চার্জে ছিলেন, হোয়াই হি ইজ নট মেড লায়াবল ফর দি ইনসিডেন্ট? তাকে কেন আমরা লায়াবল করব না? হোয়াট ওয়াজ এসপি কি করছিলেন? এসপি এরকম একটা দায়সারা মন্তব্য করলে আজকে সারা পুলিশের আপনি ইমেজটাকে ছাড়খাড় করে দিলেন। আমরা আজকে জেএনইউ নিয়ে বলছি, আলিয়া জামিয়া মিলিয়া নিয়ে বলছি, আজকে যোগী আদিত্যনাথের পুলিশকে নিয়ে বলছি। পুলিশের ইমেজ আজকে থ্রু আউট দ্য কান্ট্রি ওয়ার্স, অত্যন্ত খারাপ। মানে সেই ইমেজ নিয়ে পুলিশকে ডিফেন্ড করার জায়গা আজকে নেই। 60 ঘন্টার মধ্যে আজ অব্দি আপনার জেএনইউতে একটা লোককে অ্যারেস্ট করতে পারেনি, অথচ মাস্ট গুনস তারা ওখানে রায়ট চালিয়ে গেল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, সেই ছবিটা কিন্তু বেঙ্গলে ছিল না।
বেঙ্গলে কিন্তু আমি আপনাকে বলবো মমতা ব্যানার্জি পুলিশ কিন্তু যে যাই সমালোচনা করুক, দে আর ডুইং ভেরি ওয়েল। অনেকগুলো ক্ষেত্রে ব্যর্থতা ছিল, ফাটফাড়া ক্ষেত্রে ব্যর্থতা ছিল, বীরভূমে কন্ট্রোল বাইরে ছিল, কিন্তু অনেক ক্ষেত্রে তাদের সাফল্য ছিল। কিন্তু আজকের ঘটনাটা আমি আপনাকে বলছি, যদি যেভাবে থ্যাঙ্কস টু ইলেকট্রনিক মিডিয়া, তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে যেভাবে আপনাকে বলছি, আপনারা আপনাদের প্রফেশনাল এথিক্স এবং অনেস্টি দিয়ে আপনারা একটা ডিসক্লেইমার দেন, সেটা আপনাদের ডিউটি যে এটা যাচাই করেনি। কিন্তু আমি আপনাকে বলছি যে এটা যাচাই করার দরকার নেই। ইন অল প্রবাবিলিটি দিস ইজ দি ওয়ার্ক অফ সার্টেন পুলিশ মেন ইন ইউনিফর্ম, তাদের কাজ। এবং আমি আপনাকে আরেকটা ঘটনা বলছি, ওই যে মনোজ চক্রবর্তী যে বিধায়ক যিনি কথাটা বললেন, তার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করছি না। উনি বিচার বিভাগ তদন্ত চাইছেন। যে রাজ্যে 1982 সালে 14 জন আনন্দমার্গীকে দিন দুপুরে পুড়িয়ে মারা হয়েছিল, গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা হয়েছিল, মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পর একটা বিচার বিভাগের তদন্ত চালু করেছিলেন। অমিতাভ লালা ছিলেন তার জাস্টিস। 9 বছরে পা দিল, আজ অব্দি সেই বিচার বিভাগ তদন্ত পৃথিবীর আলো দেখেনি। ইট ইজ স্টিল গোয়িং অন। এই অ্যাবসার্ডিটি নিয়ে উনি বলছেন যে বিচার বিভাগ তদন্ত চলবে। এটা একটা অ্যাবসার্ডিটি, ইটস ফুলিশনেস। কিচ্ছু হবে না। এটা কি অ্যাকশন হওয়া উচিত? এটা আমি আপনাকে বলছি, এটা কিচ্ছু না। এটা একজন সিনিয়র কোন ডিভিশনাল কমিশনার, কোন আইপিএস কে দিয়ে এটা করলে হবে না। কোন বিচার বিভাগ তদন্তের দরকার নেই। একজন সিনিয়র আইএএস অফিসার ওখানে গিয়ে 48 ঘন্টার মধ্যে হি ক্যান সাবমিট রিপোর্ট, এবং হোম দপ্তরে যদি সৎ সাহস থাকে, দে উইল আইডেন্টিফাই দ্য মিসক্রিয়েন্টস, দে উইল অ্যাওয়ার্ড দেম পানিশমেন্ট, এবং যে অফিসার ওখানে চার্জে ছিলেন হি শুড ইমিডিয়েটলি বি স্যাকড। দ্যাট ইজ দি পানিশমেন্ট। আমি রাহুলের কাছে আসবো, তার আগে আপনাদের বলবো, এটা ভাইরাল হওয়া ফুটেজ, পাশাপাশি আরেকটা ভাইরাল হওয়া ভিডিও যেখানে অন্য একটি অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে গাড়িগুলোর ওপর উর্দিধারীরা তারা আক্রমণ করছে। একটি ফুটেজ নয়, অর্থাৎ দুটি অ্যাঙ্গেলে, দুটি হয়তো একাধিক, কিন্তু দুটি ফুটেজ আমাদের কাছে এসেছে। আমি পিসিআর কে বলবো আরেকটি ভিন্ন অ্যাঙ্গেলে পাওয়া ফুটেজও বারবার দেখাতে। স্পষ্টত হাতে পুলিশের 303 বন্দুকের বাঁট এবং কাঁধে কাঁদানে গ্যাসের শেলধারী যে বাক্স, সাদা বাক্স আমরা প্রত্যেকে চিনি, রাস্তাঘাটে সমস্ত প্রহররত পুলিশদের কাঁধে যে দেখা যায়, সেই ফুটেজ। আমি আসবো রাহুলের কাছে। রাহুল, এটা আমাদের কাছে কোনো বিচ্ছিন্ন বা ছোট ঘটনা নয়। এই জন্য নয় যে ক্রিমিনাল অ্যাক্ট, ক্রিমিনালদের মতো কাজ যদি পুলিশ করে, ডিসিপ্লিন ফোর্স করে, তাহলে পুলিশের ক্রেডিবিলিটি অ্যাট স্টেক হয়ে যায়। মানুষ ভরসাটা উঠে যায়, যে মানুষ ভাবতে শুরু করেন যে আচ্ছা পুলিশও এরম করতে পারে। আমি বলছি রাহুল, কালকেই দিলীপ ঘোষ বলছিলেন যে এই রাজ্যে পুলিশ 30,000 ফলস কেস দিয়েছে। আমি বলছি মানুষ বিশ্বাস করবে আচ্ছা পুলিশের পক্ষেও 30,000 ফলস কেস দেওয়া সম্ভব? পুলিশ কর্তারা যদি বলতেন জাল ফুটেজ, আমি ভরসা পেতাম, নিশ্চিন্ত হতাম। কিন্তু তারা বলছেন না, তারা বলছেন সত্যি হলে ব্যবস্থা নেব। একটা গণতান্ত্রিক দেশের সংবিধানের নামে একটা শপথ নেওয়া সরকার, তার অধীন পুলিশ বাহিনী কি করে এই কাজ করতে পারে? রাহুল, প্রথম কথা, মাননীয় শিক্ষামন্ত্রী সোজাসুজি বলেছেন যদি পুলিশ করে থাকে তাহলে এটা নিন্দনীয়, এটা করা উচিত ছিল না, এর বিরুদ্ধে বিচার বিভাগে তদন্ত হওয়া উচিত। আমি কিন্তু তীব্র ভাষায় প্রতিবাদ করছি, নিন্দনীয় এটা। কিন্তু তার সঙ্গে এটাও বলা দরকার, যেভাবে পুলিশের গাড়িগুলো জ্বলছিল একটা পর একটা, সেখানে পুলিশদের সিকিউরিটির প্রশ্ন আছে, নিরাপত্তার প্রশ্ন আছে। দেখলে তো লাঠি চার্জ করে পুলিশ, এবং আমি পুলিশকে সমর্থন করছি সেখানে। পুলিশ সিচুয়েশন হাতের বাইরে, পরপর ঘটনাক্রমগুলো হচ্ছে যে পুলিশ লাঠি চালিয়ে তাদের ডিসবার্স করছে, কোনো অসুবিধা নেই। এলাকা ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে যাওয়ার পর আমি পার্কিং স্পেসে গিয়ে সাধারণ মানুষের গাড়ি ভাঙছি। আমি জানি না এটা সিপিএম কংগ্রেসের আগামী দিনে বিধানসভার জোটের জন্য করা না কেয়ার বিরুদ্ধে করা, কি জন্য করেছে আমি জানি না। কিন্তু যেটাই করে থাকুক তার প্রতিফলন কেটা হওয়া উচিত, পরপর পুলিশের গাড়ি আগুন লাগিয়ে দেবো এইভাবে বন্ধ করা। বাংলা জুড়ে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যুভিত্তিক সমর্থন দিয়েছেন, তারপরেও দাঁড়িয়ে যারা এই অগণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ দেখেছে এবং করছে, এবং তার পরিচয় ভায়োলেন্স, তাতে বিজেপির হাতকে শক্ত করা হয় উল্টে। এবং সেটার জন্য যদি পুলিশ কোথাও নিরাপত্তাহীনতা ভুগতে আরম্ভ করে, এবং তার জন্য আমি শেষ করি দু একজন যদি করে থাকে, তার জন্য পুরো পুলিশ বাহিনী তার দায় নেবে না, তার বিরুদ্ধে নিশ্চয়ই বিচার বিভাগ তদন্ত হবে। কিন্তু এটা কিন্তু পুরো পুলিশ বাহিনীর সার্বিক ক্ষেত্রে বলতে পারো না তুমি, কারণ সিএর বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছিল 600 মানুষ গ্রেপ্তার হয়েছে, এই পুলিশই করেছে। পশ্চিমবঙ্গে তখন তো আমার প্রথম 3 দিন উল্টো প্রশ্ন ছিল যে পুলিশ কিছু করছে না কেন? না, পুলিশ তো করেছে, 600 মানুষকে গ্রেপ্তার করছে। কেন রেল এবং একের পর এক জায়গায় রেল এবং বাস জ্বললো? সমস্যাটা অন্য জায়গায়। যারা এখানে 600 কোটি টাকা আগামী দিনের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেসকে কি করে মেলাইন করে বিজেপির হাতকে শক্ত করা যায়, এবং সেইভাবে একটা পরিকল্পনাভাবে এখানে গন্ডগোল লাগানোর চেষ্টা করেছে, যদি পায়ের তলে মাটি পাওয়া যায়। সুতরাং বন্ধে পেশি প্রদর্শন। আমি রাহুলের এক কথায় সেটা তন্ময়দের কাছে আসবো, তার আগে পুলিশের ইস্যু। অবশ্যই তন্ময়দের কাছে
কাছে পরবর্তী সময় এই প্রশ্ন থাকবে যে আমি এটা justify করছি না, হ্যাঁ ফাইন, মানুষের ইস্যু আপনারা বলছেন অথচ মানুষের ওপর ছাড়লেন না, কেন জোর করার প্রয়োজন হলো, কেন রাস্তায় নেমে পেশি প্রদর্শন করতে হলো, কেন জোর করে দোকানপাট বন্ধ হলো, কেন ট্রেন অবরোধ করতে হলো, কেন গাড়ি থেকে যাত্রীদের নামানো হলো? একাধিক দৃশ্যের অবতারণা করব, কিন্তু আগে তন্ময়দা গাড়ি সুজাপুরে যা দেখলাম। সকালবেলায় যে গরু চড়তে বেরোয় সে যদি কোনোভাবে রাস্তা ভুল করে সন্ধ্যাবেলা সে ঠিক কিন্তু নিজের ঘরে ফিরে আসে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস দলের প্রতিনিধি হিসেবে রাহুল ঠিক সেই একটাই কাজ করছে, যে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করবার জন্য, বিজেপির হাত শক্তিশালী করবার জন্য যা বলা উচিত তাই বলছেন। পেছনের যে গাড়িটা জ্বলছে, এখানে বসে থাকা 7 জন মানুষের কমন সেন্সের কথা বলা উচিত যে সেই গাড়িটায় কোনো দাহ্য পদার্থ আগে থেকেই মজুদ ছিল। আমি দায়িত্ব নিয়ে কথা বলছি যে পুলিশ যে গাড়িটা ব্যবহার করতো না সেই ভাঙা গাড়িটা নিয়ে ওখানে আজকে এসেছিল এবং সম্ভবত সেই গাড়িতে করে পেট্রোল নিয়ে আসা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। আমি অতিরিক্ত কথা বলছি যে ওই গাড়িটাতে আগুন লাগানোর কাজটাও পুলিশ করেছে। ওখানে কোনো জনতা ছিল না, ফাঁকা মাঠে জনতা পিকেটিং করতে যাবে না, ফাঁকা মাঠে জনতা অবরোধ করতে যাবে না, ফাঁকা মাঠে জনতা কাউকে বন্ধ পালন করবার জন্য অনুরোধ করতে যাবে না। আর ওখানে যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো চুপচাপ দাঁড়িয়েছিল, বলতে ছিল না, মুভ ছিল, কোনো মুভমেন্ট ছিল না। দ্বিতীয় যেটা কথা সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী একটু আগে বলেছেন যে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আইন অনুযায়ী ব্যবস্থা নেবে মানে কি? মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে বলেছেন, 2-1টা ক্ষেত্রে প্রয়োগও করেছেন, যে সরকারি সম্পত্তির যদি ক্ষতি হয় তাহলে সেই ক্ষতি তিনি পূরণ করাবেন তাকে দিয়ে, অর্থাৎ আপনি বাস ভাঙলে আপনাকে দিয়ে সেই ক্ষতি পূরণ করাবেন। এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতের স্বরাষ্ট্র দপ্তরের অন্তর্গত পুলিশ এতগুলো গাড়িকে ভাঙচুর করলো, ওই গাড়িগুলোর মালিক এই অধিকার পাবেন তো রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে তাদের ব্যবস্থা করবার পাবেন তো? যেখানে যারা আগুন জ্বালিয়েছে আপনারা, যেখানে যারা আগুন জ্বালিয়েছে, আবার আপনারা কংগ্রেস কি আপনি জ্বালাননি প্রমাণ? আপনি জ্বালাননি প্রমাণ কি? আপনি জ্বালাননি প্রমাণ কি? আপনি বলছেন কেন আপনারা যে আগুন জ্বালালেন? আপনারা যে আগুন জ্বালালেন বলছেন কেন? তার জন্য কে বলেছে বলতে পারছি না। জোর করে যে ঘটনাগুলো দেখাচ্ছিলাম, যাত্রীদের জোর করে বাস ভাঙচুর, কোথাও পেট্রোল পাম্পে তাণ্ডব, কোথাও জোর করে দোকান বন্ধ করা, আজকে এই বিক্ষিপ্ত বিভিন্ন জেলায় যে হিংসাত্মক ঘটনা, কয়েকটা ছবি দেখাবো। মালদায় দাউ দাউ করে জ্বলল পুলিশের গাড়ি। আবার স্থানীয় সূত্রে পাওয়া ভিডিওতে দেখা গেল সেই মালদাতেই দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে ভাঙচুর করছে পুলিশ। আর এর পাশাপাশি ধর্মঘটকে কেন্দ্র করে রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে উঠে এলো হিংসার ছবি। কোথাও ভাঙচুর করা হলো যাত্রীবাহী বাস, কোথাও আবার ধর্মঘট সমর্থনকারীদের হাতে মার খেতে হলো সাধারণ পথচারীদের। অবিজেপি অতৃণমূল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকা 24 ঘন্টা ধর্মঘটে উত্তেজনার আঁচ ছড়ালো কলকাতা থেকে জেলায়। যাদবপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ধর্মঘট সমর্থনকারীরা। পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি উল্টে ফেলা হয় গার্ডরেল। বিক্ষোভ হটাতে লাঠিচার্জ করে পুলিশ। সুজন চক্রবর্তী সহ কয়েকজন বাম নেতাকে গ্রেফতার করা হয়। বেলার দিকে আবার যাদবপুর থানার কাছে রাস্তা আটকে ক্রিকেট খেলা শুরু করেন ধর্মঘট সমর্থনকারী পড়ুয়ারা। সেন্ট্রাল অ্যাভিনিউতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান যুব কংগ্রেস কর্মীরা।
বাইক আরোহীকে বেধড়ক মারধর করেন ধর্মঘট সমর্থনকারীরা। লাঠি দিয়ে মেরে ভাঙা হয় বাসের কাজ। পূর্ব বর্ধমানেও ধর্মঘট সমর্থনকারীরা পেট্রোল পাম্পে ঢুকে তাণ্ডব চালায়, লাথি মেরে ফেলে দেওয়া হয় চেয়ার। বর্ধমান শহরে মিউনিসিপ্যাল হাই স্কুলের সামনে স্লোগান দেওয়ার সময় এসএফআই এর নেতা কর্মীদের রাস্তায় ফেলে মারা হয়। হুগলির শ্রীরামপুরে জোর করে দোকান বন্ধ করানোর অভিযোগ ওঠে ধর্মঘট সমর্থনকারীদের বিরুদ্ধে। উত্তর 24 পরগনার বারাসাতে হেড পোস্ট অফিস বন্ধ থাকায় ইট দিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করে সবকিছু তছনছ করে দেওয়া হয়। ভাঙচুরের তীব্র নিন্দার পাশাপাশি রাজ্য প্রশাসনকে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যপাল। हिंसा होना किसी भी प्रशासन के लिए बदनामी का कारण है। प्रशासन का दायित्व है कि जहां भी हिंसा हो उस पर अंकुश लगे। यदि अगर आप हिंसा पर अंकुश नहीं लगाते हैं, उसका सीधा अर्थ है कि आपको जो करना है वो आप नहीं कर रहे हैं। সব মিলিয়ে ধর্মঘট ঘিরে অশান্তির সাক্ষী থাকলো রাজ্যের নানা প্রান্ত। এবিপি আনন্দ। তন্ময়দা, আপনি যদি আমার নিক্তিতে মেপে বিচার করতে বলেন তাহলে এটা ঠিক যে সরকারি দফতর নবান্ন 98%, অন্যান্য সরকারি দফতরে জেলাতেও 90%-এর বেশি, কিন্তু সাধারণভাবে বেসরকারি বাস, ট্রেন, অটো চলেছে অপেক্ষাকৃত অন্য দিনের থেকে ফাঁকা। রাস্তায় গাড়ির সংখ্যা কম, ট্রেন বাসে যাত্রীর সংখ্যা অনেকটা কম। রোজকার যে যানজটের সঙ্গে আমরা সবাই অভ্যস্ত শহরাঞ্চলে, সেটা ছিল না, আমি মানছি। কিন্তু আমি বলছি মানুষের ইস্যু এতবার করে আপনারা বললেন, সেই মানুষের ইস্যুতে পুরোটা মানুষের ওপর ছাড়লেন না কেন? কেন রাস্তায় নেমে গায়ের দেখাতে হলো? জোর করে দোকানপাট বন্ধ হলো, পরের পর লাইনে ট্রেন অবরোধ হলো, গাড়ি আটকে যাত্রীদের নামানো হলো, পেট্রোল পাম্পে ভাঙচুর হলো। ছবিতে আছে তন্ময়দা। না না, ঠিকই তো। প্রথম কথা হচ্ছে ছবিতে আছে, ছবিতে আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। 3 মাস ধরে মানুষের কাছে মানুষের ইস্যুগুলো প্রচারিত হয়েছে, আমরা প্রচার করেছি এবং অভূতপূর্ব সাড়া পেয়েছি। এবং সেই অভূতপূর্ব সাড়ার পরিপ্রেক্ষিতেই আপনি যেমন এদিকগুলো বললেন, আমি একটু উল্টো দিকগুলো বলি যে রাজ্যের চা বাগানগুলোর 70% বন্ধ ছিল, হলদিয়ার শিল্পাঞ্চল 60% বন্ধ ছিল, দুর্গাপুরের শিল্পাঞ্চল 80% বন্ধ ছিল। গতকাল এবং আজকে বিদ্যুতের চাহিদা সিএসসি এবং WBSCB এলাকায় সকাল 9টায় ছিল 250 মেগাওয়াট কম, সকাল 10:30টায় ছিল 260 মেগাওয়াট কম। 10:30টার পর থেকে এই হিসেবটা আর দিচ্ছে না বিদ্যুৎ মন্ত্রক, কারণ তারপর থেকে এটা আরো কমেছে বিদ্যুতের চাহিদা। সুতরাং ধর্মঘট হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডায়াস নন সার্কুলার জারি করে চাকরির ভয় দেখিয়ে কিছু মানুষকে এনেছেন। আপনাদের চ্যানেলেই আমি দেখেছি যে দুপুরবেলা তাদের একসঙ্গে লাঞ্চের ব্যবস্থাও করা হয়েছে। থার্মোকোলের থালায় পরিবেশ বান্ধব সরকার পরিবেশ মেলা সংগঠিত করবার ঠিক 7 দিন বাদে তাদেরকে একসঙ্গে সরকারি অফিসে বসিয়ে ডাল ভাতও খাইয়েছে। মানুষ সব ধর্মঘট প্রত্যাখ্যান করেছে, এটা বলুন না একটু। মানুষ আপনাদের ধর্মঘটকে প্রত্যাখ্যান করেছে, সেগুলো সমর্থন করছে, তো ধর্মঘট প্রত্যাখ্যান করেছে, এটা বলুন না দয়া করে। যাক, ইস্যুগুলোকে আপনি সমর্থন করলেন বলে আপনাকে ধন্যবাদ। এইটাই তো আমি একটু আগের ওই গরুর উদাহরণ দিয়ে বললাম যে ক্যাকা ছিচি আপনি যতই বলেন না কেন প্রত্যাখ্যান করে এত ইন্টারাপ্ট করলে মুশকিল হয় না। তাহলে তোমায় কোনো কথা বলতে দেবো না, দেখুন, তাহলে তোমায় কোনো কথা বলতে দেবো না। দেখুন আপনি না কেন সত্যি কথা করছো, কেন সত্যি কথা বলুন, ইন্টারাপ্ট করছো না, একবার আমায় বলতে বলেছে। এখন কথা হচ্ছে যে এই যে এতগুলো ঘটনা আপনারা দেখালেন, আজকের ক্ষেত্রে একটা বিশেষত্ব কি, তৃণমূল কংগ্রেস বেশিরভাগ জায়গায় রাস্তায় নেমে বন্ধের বিরোধিতা করেনি, কিছু কিছু জায়গায় করেছে। তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা, সেই কর্মীরা ষড়যন্ত্র করে এই ভাঙচুরটাকে সংগঠিত করেনি, তার গ্যারান্টি কে দেবে? কারণ গোটা রাজ্যে মমতা ব্যানার্জি এটা প্রমাণ করতে চেয়েছেন যে বাম এবং কংগ্রেস শান্তিপূর্ণভাবে করছে না। তার আজকের দুপুর থেকে বক্তৃতা শুনুন, গঙ্গাসাগরে তিনি যে বক্তৃতা করেছেন, বক্তৃতাটা শুনুন। তিনি কি আগে থেকে জানতেন এই ঘটনাগুলো ঘটবে? আমি দ্রুত একবার মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে ঠিক কি বললেন? গণতান্ত্রিক আন্দোলন করুন, শান্তিপূর্ণ আন্দোলন করুন, এভাবে আন্দোলনের নামে গুন্ডাবাজি বন্ধ করুন। এই করতে করতে পার্টিটা সাইনবোর্ডে এসে ঠেকেছে। এর থেকে তো কেরালা সিপিএমটা অনেক ভালো।
জগাই মাথায় বিদায়ের মতো কয়েকটি শব্দবন্ধ ব্যবহার করে আক্রমণ করা ছাড়া ইদানিং খুব একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম নিয়ে শব্দ খরচ করতে দেখা যায় না। তার ব্যতিক্রম ঘটল বুধবার। বাম ও কংগ্রেসের ডাকা ধর্মঘট প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সিংহভাগ জুড়ে শুধুই সিপিএমকে আক্রমণ, আর এই বিষয়টি নজর এড়ায়নি আলিমুদ্দিনেরও। ভূতের মুখে রাম নামের মতো হঠাৎ সরকারি আমলা পুলিশ পরিবেষ্টিত হয়ে হেলিপ্যাডে দাঁড়িয়ে আকাশ ভ্রমণের প্রাক্কালে মুখ্যমন্ত্রী কিছু বাণী বর্ষণ করেছেন, যে সিপিএমকে তিনি দেখতে পাচ্ছিলেন না দূরবীন থেকে। তার গোটা আক্রমণটা সিপিএম এর বিরুদ্ধে। বেকারত্ব, বেহাল আর্থিক অবস্থা, একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের পাশাপাশি সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির প্রতিবাদে বুধবার বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের ডাকে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়। কলকাতা ও জেলার নানা প্রান্তে রাস্তায় বেসরকারি বাস প্রায় ছিল না বললেই চলে। অতিরিক্ত সংখ্যায় সরকারি বাস রাস্তায় নামলেও যাত্রী ছিল অত্যন্ত কম। অন্যান্য দিনের তুলনায় রাস্তাঘাট ছিল অনেক ফাঁকা, অটোর সংখ্যাও ছিল কম। আর এই ছবি দেখে উজ্জীবিত বাম কংগ্রেস। লোকসভা নির্বাচনে যেখানে কংগ্রেস মাত্র 2টি আসন পেয়েছে আর বামেরা খাতাই খুলতে পারেনি, সেখানে এদিনের ধর্মঘটের ছবিটা কি তাদের কিছুটা হলেও অক্সিজেন যোগাবে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এনআরসি, সিএএ, এনপিআর মানুষকে এই ভয় ঢোকানোর জন্যই যে বিভাজন এবং ভয়ের ব্যবস্থা গোটা দেশে অমিত শাহরা করছেন, মমতা ব্যানার্জি সেই কাজ পশ্চিমবঙ্গে করেছেন। কিন্তু আজকে এটা উৎসাহের কথা, সেই ভয় ভাঙছে, ভয়কে মানুষ জয় করছে। এই বন্ধের আগে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী অনেক কথাই বলেছিল, কিন্তু আলটিমেটলি এটা প্রমাণ হয়ে গেল যে বাংলার দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষের প্রতিবাদে ক্ষমতা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের থেকে অনেক বেশি। যদিও তৃণমূল বিজেপি এই ধর্মঘটকে গুরুত্ব দিতে নারাজ। আমরা বারবার যেটা বলে থাকি যে এরা আগে শত্রু চিহ্নিত করুক, বিজেপি এদের প্রধান শত্রু না তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় এদের প্রধান শত্রু। আমি খুব অবাক হয়ে যাই, দেশ থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া কিছু দল এবং এ রাজ্যে যারা প্রায় অপ্রাসঙ্গিক, তারা প্রাসঙ্গিক হওয়ার জন্য এখানে এ ধরনের একটা বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে। এটা তো আসলে বিজেপিকেই সমর্থন হচ্ছে। এর আগেও গত বছর ওনার বন্ধ রেখেছিলেন, তাদের শক্তি ক্ষয় হয়েছে, মানুষ প্রত্যাখ্যান করেছেন। এই যে অকর্মণ্য কালচার, এটাকে লোক চাইছেন, এটা বামেদের বোঝা উচিত। পুরোপুরি পশ্চিমবাংলার মানুষ বন্ধকে সমর্থন করবে না, সেই যে ডাকুক। মানুষ চাইছে না এই ধরনের অনুৎপাদক বন্ধ, কাজ করুক, সময় এগোক। প্রতিবাদের অনেক রকম ধারা আছে, এটা হচ্ছে শেষ অস্ত্র যাতে সমাজের ক্ষতি হয়। পর্যবেক্ষকদের একাংশের মতে লোকসভা নির্বাচনে বামেদের ভোটের অনেকটাই চলে গিয়েছে বিজেপির বাক্সে, আর তাতেই ফুলে ফেপে উঠেছে পদ্ম শিবির। বামেরা অক্সিজেন পেলে আখেরে কার লাভ হবে আর কার ক্ষতি? চিন্তার ভাঁজ কি বিজেপির কপালে পড়বে নাকি তৃণমূলের? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন এবং যেভাবে বামেদের আক্রমণ করেছেন, আমার মনে হয় সিপিএম সহ অন্যান্য বাম দল যারা এই বন্ধকে সমর্থন করেছে তারা কিন্তু অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আন্দোলনটা কিন্তু জোরদার করেছে বাম সংগঠনগুলো, এটা কিন্তু আমরা কখনোই ইগনোর করতে পারবো না। যারা সাধারণ মানুষ তেমনভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন না, তারাও কিন্তু অংশগ্রহণ করে যখন পথে নামছেন, তিনি মনে করছেন তার যে ইমেজ, তার যে পপুলারিটি কোথাও না কোথাও হয়তো একটা ধাক্কা খাচ্ছে। নাকি ফের একবার পথে নেমে সাফল্য পেলেও ভোট বাক্সে বাম কংগ্রেসের রক্তক্ষরণ চলতে থাকবে? উত্তর মিলবে আগামী দিনে। এবিপি আনন্দ। রাজু, 1998 সালের 3রা ফেব্রুয়ারি এসইউসিআই দল পশ্চিমবঙ্গে একটা বন্ধ ডাকে। দাবি কি ছিল? দাবি ছিল প্রাথমিকে ইংরেজি ফেরাতে হবে। তখন রাজনৈতিক যে প্রভাব গোটা রাজ্যে এসইউসিআই, তাতে বন্ধ সফল করার কোনো প্রকরণ সংখ্যার বিচারেই তাদের হাতে ছিল না। অথচ দেখা গেল সেই বন্ধ দুর্দান্ত সফল হলো। আমি বলছি যে আজকে যারা রাস্তায় বেরিয়েছেন, বন্ধ সফল হয়েছে না ব্যর্থ হয়েছে এটা রাজনৈতিক কয়েনেজ, আমি এর মধ্যে যাব না। কিন্তু সাধারণভাবে এই যে রোজকার যে সাধারণ ছবিটা, সেটা কিন্তু আজকে পাওয়া যায়নি, অনেকটা তার থেকে কম। এখানে এতদিন বলা হচ্ছিল যে সিপিএম নাকি কোমায়, রক্তক্ষরণ হয়েছে,
জোট করলেও জামানত জব্দ হয়, জোট না করলেও জামানত জব্দ হয়। সেখানে বামেদের ডাকা একটা বন্ধ, দেশ জুড়ে ডাকা একটা বন্ধ, সেখানে ছবিটা কিন্তু কিছুটা হলেও নর্মালসির থেকে অনেকটা পিছনে। এর সব থেকে বড় ক্ষতি, আমি মরা গাঙে জোয়ার এসছে বলছি না, কিন্তু হাফ জোয়ার এলেই সব থেকে ক্ষতি যে দলটা, তার নাম হচ্ছে বিজেপি। বাম থেকে যে অ্যান্টি মমতা ভোট, অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট, অ্যান্টি ইনকামবেন্সি বিজেপির দিকে চলে গেছিল, সেটা যদি কিছু পার্সেন্টও বামে ব্যাক করে, সব থেকে বেশি খুশি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার জায়গায় আজকে কংগ্রেসকে বসালে মনে হয় প্রাসঙ্গিকতা পেত। কারণ দেখুন, বাম, কংগ্রেস আর তৃণমূল, আমি তো মনে করি তিনটে তৃণমূল মিলে আজকে যা নাটক করলো পশ্চিমবাংলায়, বাংলার মানুষ দেখলো। আর বাংলার মানুষ তাই এই বন্ধ নিয়ে ভাবিত ছিল না, তাদের ভাবনাতেই ছিল না, আর প্রতিক্রিয়াও দিচ্ছে না। দেখুন, যেই বিষয়টা সামগ্রিকভাবে উঠে আসছে, যে বিষয়টা মানুষ সাধুবাদ জানাচ্ছে, সমর্থন করছে, আজকের মাধ্যমে সেটা বোঝা গেল, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে যে উদ্বাস্তু মানুষদের নিয়ে এই পশ্চিমবাংলায় তৃণমূল, সিপিএম, কংগ্রেস খেলা করেছে, তাদেরকে শুধুমাত্র ভোটার করে রেখেছিল। আজকে যখন বিজেপি তাদেরকে নাগরিকত্ব দিচ্ছে, মানুষ কিন্তু আজকে তার গুরুত্ব বুঝিয়ে দিল, এই বন্ধকে বিফল করে রাস্তায় নেবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, কিসের জন্য এই বন্ধ? প্রফেশনাল দাবি দাবা তো থাকতেই পারে। সিএ এর বিরোধিতা করা হচ্ছে। আরে কারা বিরোধিতা করছে? আজকে যারা উদ্বাস্তু মানুষদের দিনের পর দিন মিছিলে হাঁটিয়েছে, তোমাদেরকে নাগরিকত্ব দেবো, নাগরিকত্ব দেবো, নাগরিকত্ব দেবো, আজকে তাদের বিরোধিতা করছে, উদ্বাস্তুদের বিরোধিতা করছে। আরে এরাই তো হলো সব থেকে বেশি উদ্বাস্তু বিরোধী দল। কিসের জন্য বন্ধ? উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া যাবে না? বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ দেখছে কারা প্রকৃত উদ্বাস্তু বিরোধী। নাটক চলছে সুমনদা। আর পুলিশের কথা বলছেন, পুলিশ আর তৃণমূল আর প্রশাসনের কোনো আলাদা কিছু আছে নাকি? আজকে তো তৃণমূলের হয়ে কাজ করেছে পুলিশ প্রত্যেকটা দিন। দেখুন, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে গেল দিনের পর দিন, 6 দিন ধরে তাণ্ডব চললো, পুলিশের দেখা নেই। আর আজকে বন্ধকে সফল করতে হবে, দেখাতে হবে, তাই নিজেরাই গিয়ে অতি সক্রিয় হয়ে গাড়ি ভেঙে দিচ্ছে। তন্ময়দাদের তুলতে হবে একদিকে, একদিকে সন্ময়দাদের তুলতে হবে, ব্যালেন্সিং করতে হবে। 3 ভাই না, একই বিনতে 3টি ফুল। বাংলার মানুষ এর জবাব দেবে, বাংলার উদ্বাস্তুরা আগামী দিন জবাব দেবে। সন্ময়দার কাছে প্রতিক্রিয়া আসবো, তার আগে দেখাবো যে রেল লাইনে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2টি জেলায় রেল লাইনে বোমা পাওয়া গেল। এছাড়া হিংসাত্মক ঘটনা, দোকান বন্ধ করা, পেট্রোল পাম্পের তাণ্ডব যেরকম দেখাচ্ছিলাম, বহু জেলায়, বিভিন্ন জেলায় নানা সময় গোটা দিন ধরে দেখা গেল। দেখুন, রেল লাইনের ওপর পড়ে রয়েছে তাজা বোমা, কোথাও ঝুঁকি নিয়ে বোমা সরানো রেল পুলিশ, কোথাও আবার সাধারণ ফল বিক্রেতাকে দিয়ে সরানো হলো বোমা। কোথাও আবার রেল লাইনের ওপরে অবস্থান বিক্ষোভ। এরই মধ্যে হুগলির বৃষরায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। বাম কংগ্রেসের ডাকা ধর্মঘটে দিনভর বিক্ষিপ্ত অশান্তির ছবি রেল লাইন জুড়ে। জেলায় জেলায় ব্যাহত রেল পরিষেবা। উত্তর ও দক্ষিণ 24 পরগনার 4 জায়গায় রেল লাইন থেকে উদ্ধার হয় তাজা বোমা। উত্তর 24 পরগনার হৃদয়পুর স্টেশনে আজকে পড়া ট্রেনের নিচ থেকে মেলে 3টি বোমা। ঝুঁকি নিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করেন জিআরপি কর্মী। এর কিছুক্ষণের মধ্যেই বারাসাত স্টেশনের কাছে ফের রেল লাইন থেকে উদ্ধার হয় একটি কৌটো বোমা ও 2টি তাজা বোমা। একই ছবি ধরা পড়ে দক্ষিণ 24 পরগনার দক্ষিণ বারাসাতে। শিয়ালদা নামখানা শাখার এই স্টেশনের কাছে রেল লাইন থেকে উদ্ধার হয় 4টি তাজা বোমা। এক ফল বিক্রেতাকে দিয়ে বোমা সরানো হয়, আর তাতেই প্রশ্নের মুখে রেল পুলিশের ভূমিকা। আমি স্টেশনে শুনলাম, তারপরে আমার সাহেবরা ছিল, আরপিএফ সাহেব, জিআরপি ছিল, এরা সবাই মিলে আমাকে সহযোগিতা করে আমি গিয়ে ওখান থেকে, কেউ তুলতে চাইলো না, জলের বালতি নিয়ে গিয়ে আমি বোমটাকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বোমটাকে তুললাম। যদিও এই বিষয়ে সদুত্তর মেলেনি রেল পুলিশের তরফে। जीआरपी बम ले जाएगा, उस ये जो स्टेशन मास्टर मेमो देगा ना, उस पर जीआरपी केस भी रजिस्टर करेगा। শিয়ালদা বজবজ শাখার নুঙ্গি স্টেশনের কাছে বাটানগরের রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় 3টি তাজা বোমা। ধর্মঘটের দিনে দিকে দিকে রেল লাইন থেকে বোমা উদ্ধারের ঘটনায় নিন্দায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। ট্রেন লাইনের নিচে বোমা রাখা এটা কোনো আন্দোলন নয়, এটা গুন্ডামি। এতে যদি কোনো ক্ষতি হতো তাহলে সাধারণ মানুষের ক্ষতি হতো। প্রতি বছর 4টে করে বন্ধ রাখতে হবে, আন্দোলন করতে পারে না।
আন্দোলন করা অনেক কঠিন, আন্দোলনটা করে পড়ে থাকতে হয়, রাস্তায় পড়ে থাকতে হয়, জীবন দিয়ে আন্দোলন করতে হয়, আদর্শ দিয়ে। ধর্মঘটের জেরে হাওড়া শিয়ালদা দুই শাখাতেই ট্রেন চলাচল বিপর্যস্ত হয়। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, এদিন শিয়ালদা শাখায় বাতিল করা হয় 126টি ট্রেন, হাওড়া শাখায় 42টি ট্রেন। শিয়ালদার মেন, বনগাঁও দক্ষিণ 3 শাখারই একাধিক স্টেশনে রেল অবরোধ করা হয়। হাওড়া মেদিনীপুর শাখার একাধিক স্টেশনে ট্রেন অবরোধ করেন ধর্মঘট সমর্থকরা। শুধু ট্রেন দুর্ভোগী নয়, ধর্মঘটের জেরে হাওড়া এবং শিয়ালদা স্টেশনে নামার পর গন্তব্যে যেতে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। বোনের ছেলের অন্নপ্রাশন যেতে হবে না, খুব অসুবিধার মধ্যেই পড়ে গেছি। কোনো ট্রেনই তো নেই, সকাল থেকে স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদের যাওয়ার কথা হাওড়া স্টেশন থেকে রাজারহাট, নর্মালি ভাড়া 400-র মধ্যেই থাকে, বাট এখন ওটা 746 দেখাচ্ছে। এদিন সকালে দমদম স্টেশনে জোর করে মেট্রো রেলের টিকিট কাউন্টার বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। এবিপি আনন্দ। শর্মাদা, এই বন্ধ আপনারা সমর্থন করেছেন, আমার একই প্রশ্ন থাকবে যে সবাই বলছেন মানুষের জন্য বন্ধ, রাজু বলছে মানুষ প্রতিহত করেছেন, মানুষ ব্যর্থ করেছেন, তন্ময় দ্বারা বলছেন মানুষ সফল করেছেন। আমার প্রশ্ন পরিষ্কার, সেটা হচ্ছে মানুষের ওপর কেন ছাড়া হবে না? বন্ধ ব্যর্থ করতে তৃণমূল কংগ্রেস দুপুর অনওয়ার্ডস সকাল অনওয়ার্ডস পথে নেমেছিল। হ্যাঁ, অন্য বন্ধের তুলনায়, বিজেপির ডাকা বন্ধের তুলনায় হয়তো তার সংখ্যায় বা প্রভাব কম হতে পারে, কিন্তু পুরোটা মানুষের ওপর ছাড়া হবে না কেন? কেন রেল অবরোধ হবে? রেল ছেড়ে দিন, মানুষ ঠিক করবেন যে কোথাও যাবেন না যাবেন না। সুমনদা, প্রথমেই বলি যে কম্পারেটিভ স্টাডি যদি করেন যে কোনো বন্ধের সঙ্গে, এই বন্ধটা কিন্তু টোটাল সাকসেসের দিকে গেছে। শুধু মানুষের সমর্থন না হলে কিন্তু এটা হতো না। 1 নম্বর। 2 নম্বর, আপনাকে বলি আজকের যে ঘটনাটা, নৌমাজা মাদ্রাসা সুজাপুরে যে ঘটনাটা ঘটলো, আমি প্রথম সংবাদটা পেয়েছিলাম, এক বন্ধু নাইম আলী পাঠালেন ভিডিওটা, পাঠানোর পর যেটা শুনলাম সংবাদটা, তন্ময়দা যেটা সঠিকভাবে বলছিলেন, গাড়িগুলো কিন্তু পুলিশ পুরনো গাড়িতে করে তেল নিয়ে এসে পুড়িয়েছে। একটু তদন্ত হোক, প্রমাণিত হবে। আমার কথা হচ্ছে, গঙ্গাসাগর থেকে মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দিলেন, জানাম ওই স্টেটমেন্ট, হুলিগানিজম গুন্ডামি বরদাস্ত করবো না। প্রশ্নটা হচ্ছে, আজকে সকাল থেকে আপনারা এবিপি আনন্দে টেলিকাস্ট করেছেন, আপনি বলুন কটা বোমা ফেটেছে? মুখ্যমন্ত্রী 73টা যে বন্ধ ডেকেছিলেন তার রাজনৈতিক ক্যারিয়ারের উত্থানের সময় কতগুলো বোমা, কতগুলো বাসে ফেটেছে, কতগুলো মানুষের মৃত্যু হয়েছে, সেই হিসেবটা করলে বোঝা যাবে। দলীয় পতাকা নিয়ে একটাও হিংসার ঘটনা কেন হবে? না না না, উচিত নয়, না উচিত নয়, কিন্তু সবটাই নিয়ন্ত্রণে থাকে না এত বড় একটা বৃহত্তর বন্ধে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আসলে এই বন্ধটা কিন্তু একটা বার্তা পাঠানো, বন্ধটাকে ভাঙার জন্য মুখ্যমন্ত্রী যে চেষ্টাটা, যে আমার প্রিয় ভাইপোকে বাঁচাও, সোনা পাচার কাণ্ডে বাঁচাও, রাজীব কুমারকে বাঁচাও, যেখানে আমার প্রাণভোমরা লুকিয়ে আছে, সরকারটা ক্রাইসিসের মধ্যে হবে। না না, একটু এক মিনিট, রাজু বলছে বাম আর কংগ্রেসকে বাঁচাতে চাইছে। এটা তো আপনি সুমনদা দেখবেন, দিলীপ ঘোষ এবং পার্থ চট্টোপাধ্যায়ের স্টেটমেন্টটা কিন্তু প্রায় কাছাকাছি। এটা উত্তরটা ওখানে ওই স্টেটমেন্টের মধ্যেই পরিষ্কার বোঝা যায় যে বিজেপি এবং সিপিএম এর মধ্যে বার্তা পাঠানো যে আমি তোমার সঙ্গে আছি। 8 জনকে লোকসভায় সরিয়ে রেখে যে সিএ বিলটা পাস করানো হয়েছিল, একাধিক উদাহরণ দেওয়া যেতে পারে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি আরেকটা জায়গায় আসছি, পার্থ চট্টোপাধ্যায়। একটা প্রশ্ন, হ্যাঁ বলবো, আপনারা যে উদ্বাস্তুদের নিয়ে মিছিল করতেন, আমরা নাগরিকত্ব দেবো, তাহলে আজকে একটা মিথ্যে কথা বলছিলাম বন্ধ রুখতে তৃণমূল কংগ্রেস পথে নেমেছিল, দেখাবো সেই ছবি। 34 বছরে একেতে কিছু করেনি, তারপরে যা তৈরি করছে গুন্ডামি করে ভেঙে দিচ্ছে, উন্নয়নটাকে চোখে সহ্য করতে পারছে। যারা এই সমস্ত নানা রকম ভাবে সম্পত্তি, সরকারি সম্পত্তি নষ্ট করছেন, সরকার আইন অনুযায়ী আইনের পথে চলবে। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা সহ একাধিক ইস্যুতে ডাকা বাম কংগ্রেসের সাধারণ ধর্মঘটকে এভাবেই কড়া ভাষায় আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূল নেত্রীর বার্তায় অক্ষরে অক্ষরে পালন করলেন দলের নেতা কর্মীরা। বাম কংগ্রেসের ডাকা সাধারণ ধর্মঘটে বুধবার সকাল থেকে হুগলির আরামবাগে বেশিরভাগ দোকানপাটই ছিল বন্ধ। রাস্তাঘাটে যান চলাচলও অন্যান্য দিনের থেকে অনেকটাই কম। এদিন সকাল 9:30 নাগাদ আসরে নামেন তৃণমূলের নেতা কর্মীরা। স্থানীয় ব্যবসায়ীদের দোকান খুলতে অনুরোধ করেন তারা। পরে বেশ কিছু দোকান খোলেন ব্যবসায়ীরা। আর 5টা দিনের মতো বুধবারও বর্ধমান শহরে খুলেছিল মিউনিসিপ্যাল হাই স্কুল। হঠাৎই সেখানে বন্ধের সমর্থনে স্লোগান দিতে থাকেন এসএফআইয়ের নেতা কর্মীরা।
করছি এই সময়ের মধ্যে থেকে আমরা ক্যাম্পাসের মধ্যে পড়ুয়া অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাকে স্কুলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে, যার প্রতিবাদ করেন অভিভাবকদের একাংশ। অভিযোগ এরপরই ধর্মঘটিতের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আক্রান্ত এসএফআইয়ের জেলা সম্পাদক সহ 5 জন ধর্মঘটকারীকে আটক করে পুলিশ। আসানসোল বাজারে এদিন সকাল থেকে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। বেলা গড়াতেই সেই সব দোকান খুলতে পথে নামেন মেয়র তথা তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। সিপিএম এর লোকেরা বেশ কিছু ক্যাডার গুন্ডা তারা এসে বেশ কিছু দোকানকে জোর করে বন্ধ করছে। আমরা দোকানদারদেরকে বলছি, তারা যদি আপনারা সত্যি যদি বন্ধ রাখতে চাইছেন ওয়েল এন্ড গুড, কিন্তু যদি আপনারা দোকান খোলা রাখতে চাইছেন তাহলে জোর করে যদি বন্ধ করলে আমরা আপনাদের পাশে আছি, দোকান খুলুন। জলপাইগুড়িতে জেলা পূর্ত দপ্তরের গেট আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন বাম কর্মীরা। সরকারি কর্মীরা অফিসে ঢুকতে চাইলে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। বেখালা ট্রাম ডিপোর কাছে ধর্মঘটের সমর্থনে মিছিল করে বাম কংগ্রেস। সেখান থেকে দোকান বন্ধ করতে অনুরোধ করা হয়। পাল্টা পথে নামেন স্থানীয় ব্যবসায়ীরা। খুলে দেওয়া হয় এলাকার বেশিরভাগ দোকানই। বুধবার সাধারণ ধর্মঘটের প্রভাব পড়েছে শিক্ষাঙ্গনেও। বুধবার সকালে টিচার ইনচার্জ না আসায় সঠিক সময় খোলেনি কলকাতার পোস্তা বালিকা বিদ্যা মন্দির। প্রাইমারি স্কুল কাউন্সিলের অভিযোগ, ধর্মঘটকে সমর্থন করেই আসেননি টিচার ইনচার্জ কৌশিক দে। ফলে তালাবন্ধ থেকে ফিরে যায় অনেক পড়ুয়া। খবর পেয়ে ঘটনাস্থলে যান কাউন্সিলের চেয়ারম্যান। আমরা দাঁড়িয়ে রয়েছি পোস্তার বালিকা বিদ্যা মন্দিরে এবং এখানে দেখা যাচ্ছে পঠন পাঠনের জন্য আসা যারা ছাত্রছাত্রীরা এসেছে তাদের ব্যাগ এখানে রয়েছে। স্কুলের টিচার ইনচার্জ তিনি তালা দিয়েছেন। এই স্কুলের টিচার ইনচার্জ কৌশিক দে ছিলেন। আমাদের বক্তব্য, টিচার ইনচার্জ বন্ধের সমর্থনেই নিশ্চয়ই উনি চাবি তালা মেরেছেন এবং ওনাকে আমরা শোকজ করছি। উনি কেন তালা মেরেছেন তার জবাব উনি দেন। অভিযুক্ত টিচার ইনচার্জকে ফোন করা হলেও তার মোবাইল সুইচ অফ ছিল। সরকারি অফিসে এদিন স্বাভাবিক কাজকর্ম হয়েছে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, নবান্নে এদিন প্রায় 98% সরকারি কর্মী উপস্থিত ছিলেন। রাজ্য জুড়ে সরকারি অফিসে হাজির ছিলেন প্রায় 95% কর্মী। এবিপি আনন্দ। অলোক রাজোরিয়া, মালদার এসপি এবং পার্থ চট্টোপাধ্যায় দুজনেই বলেছেন ফুটেজ যদি সত্যি হয়, যদি এই ঘটনা প্রমাণিত হয়, ব্যবস্থা নেওয়া হবে। আমি এই প্রসঙ্গে সুমনদা বলি, আজকে যদি এই ফুটেজটা না পাওয়া যেত, আমরা স্টুডিও বসে সবাই কিন্তু আলোচনা করতাম বন্ধ সমর্থনকারীরা এই বাস গাড়িগুলো জ্বালিয়েছে। সারা পশ্চিমবঙ্গে 9 বছর ধরে মুখ্যমন্ত্রী এইভাবে কিন্তু নয়কে হয় করেছেন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একটা স্টেটমেন্ট দিলেন, যদি পুলিশ এ কাজ করে, যদি পুলিশ এ কাজ করে, যদি পুলিশ এ কাজ করে, তাহলে অলোক রাজোরিয়া নিজে বলছেন যে আমাদের পুলিশ করেছে, আমরা দেখব কোন কোন পুলিশ এটা করেছে। তাহলে পার্থবাবু আর অলোক রাজোরিয়া অ্যান্টি স্টেটমেন্ট। তাহলে সরকার, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ দিয়েছিল এই বন্ধটা যদি শান্তিপূর্ণভাবে সাকসেসফুল হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কাণ্ড ঘটিয়ে দেওয়া যায়, তাহলে আমরা ক্রাইসিসের মধ্যে পড়ে যাব। এবার সরাসরি রাজনীতির প্রশ্ন আমি বিশ্বনাথ বাবুর কাছে আসবো, ডেফিনেটলি আসবো। তার কারণ নিঃসন্দেহে আজকে বহুদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্যে প্রায় 99% বামেদের বিরুদ্ধে, সিপিএম এর বিরুদ্ধে। শুধু সপ্তাহ কেন বলবো, বহু মাস পরে এমন ঘটনা কিন্তু রাজ্য রাজনীতিতে অনেক দিন পরে ঘটলো। কিন্তু এবার আসবো আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রের টিভি আঙ্গিকে। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রি করা নিয়ে ইতিমধ্যেই প্রবল সমালোচনার মুখে মোদী সরকার। বরাবরই বিলগ্নিকরণের বিরোধিতা করে এসছে আরএসএস এর স্বদেশী জাগরণ মঞ্চ, কিন্তু সিদ্ধান্ত থেকে পিছু হচ্ছে না কেন্দ্র। এই গোটা বিষয়টা নিয়ে আমাদের আজকের রাজনৈতিক ব্যঙ্গচিত্র দেখে প্রাণ খুলে হাসুন, কিন্তু ওই মন্দার বাজারে আবার নতুন কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।
বন্ধ মানেই রাস্তায় ক্রিকেট অথবা রাস্তায় ক্যারাম, তার সঙ্গে দাবা তো আছেই। এই চেনা ছবিও কিন্তু আজকের বন্ধে দেখা গেল। পাশাপাশি এক চা বিক্রেতা হাজরা মোড়ে, তার মাথায় হেলমেট কেন দেখুন। আমরা মনে করি এই শক্তিকে হারাতে গেলে মেধার চর্চা প্রথম প্রয়োজন। তার কারণ এরা মেধা কেন্দ্রগুলোকেই আক্রমণ করছে। আমরা মেধাতে শান দিচ্ছি দাবা খেলে, আমরা বোড়ে দিয়ে রাজাকে ঘিরে নেব। একদিকে অবিজেপি শ্রমিক সংগঠনগুলির ডাকে দেশ জোড়া ধর্মঘট, অন্যদিকে প্রতিবাদে সরব ছাত্র সংগঠনগুলির ডাকে ছাত্র ধর্মঘট। আর বিজেপির সঙ্গে এই লড়াইয়ে ধর্মঘটের দিন বুদ্ধিতে শান। বুধবার অন্যান্য দিনের থেকে রাস্তাঘাট ফাঁকা ছিল, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে দেখা গেল রাস্তা আটকে যেন খেলার মেলা চলছে। দাবা থেকে ক্যারাম, ক্রিকেট থেকে ব্যাডমিন্টন, কি নেই সেখানে? একটা সময় এই বঙ্গে শাসকের ডাকা বন্ধে রাস্তাঘাট এমনই শুনশান করত যে রাস্তায় ফুটবল খেলা চলতো। কিন্তু আজকের পরিস্থিতিটা বন্ধের সেই রকম না। রাস্তায় যানবাহন চলাচল করছে, যাত্রী সংখ্যা তবুও কম। কিন্তু তাই বলে দাবা খেলা যাবে না এমনটা তো নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনের রাস্তা। ধর্মঘটের সকালে পড়ুয়ারা এখানে রাস্তা আটকে দাবা খেলতে ব্যস্ত। একদিকে পতাকা পোস্টার নিয়ে স্লোগান, ঠিক তার পাশেই দাবার আসর। কিন্তু এত খেলা থাকতে দাবা কেন? দাবা এই একটাই কারণে, আসল খেলা তো এখানে চলছে আর গোটা দেশ জুড়ে চালানোর চেষ্টা করছে। জাত এবং পাতের নামে হচ্ছে কি আমাদের ভাগ করার চেষ্টা হচ্ছে, এনআরসির নামে, সিএর নামে আমাদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু পেছবো আমরা না। শতরঞ্জের যে খেলাটা গোটা দেশ জুড়ে চলছে সেটাকে প্রতীকী প্ল্যাটফর্ম এইখানে। ওই রাজাকে আমরা মাত দিয়ে তবে ছাড়বো, অমিত শাহ নরেন্দ্র মোদীকে মাত দিয়ে তবে ছাড়বো। দাবা যখন চলছে তখন ধনী বিরাটদের ক্রিকেটই বা বাদ যায় কেন? ইনস্টিটিউট অফ প্রিন্টিং টেকনোলজি ও যাদবপুরের পড়ুয়ারা রাস্তার মাঝেই মজলেন ক্রিকেটে। তখন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে গাড়ি, আধ ঘন্টা এই দাঁড় করিয়ে রেখেছে গাড়ি। এমনকি রাস্তার ওপরেই চুটিয়ে চলল ক্যারাম খেলা। ক্যারাম হতে পারে সেটা প্রতিবাদের ভাষায় যে কারোর যেরকম হতে পারে, প্রতিবাদটা করা নিয়ে কথা। ধর্মঘটের দিন যাদবপুরের এই ছবির পাশে নজর কেড়েছে হাজরা মোড়ের এই ছবি। হাতে চায়ের কেটলি, মাথায় হেলমেট। কলকাতা শহরের বন্ধের যে কালচার রয়েছে সেই কালচারে আমরা দেখেছি যে বাসের ড্রাইভার মাথায় হেলমেট পরে ইট খাওয়ার ভয় থেকে তিনি বাঁচতে বাস চালাচ্ছেন হেলমেট পরে, কিন্তু চায়ের দোকানদার মাথায় হেলমেট পরে চা বিক্রি করছেন। এ বোধহয় কলকাতার বন্ধের যে সংস্কৃতি তাতে হয়তো প্রথমবার। প্রায় 40 বছর ধরে এখানে চা বিক্রি করছেন শ্যামল গুড়িয়া। পেটের টানে ধর্মঘটের দিন দোকান বন্ধ রাখতে পারেননি, কিন্তু মাথায় ছিল ধর্মঘটের দিন ঝামেলার আশঙ্কাও, তাই মাথায় তুলে নিয়েছেন হেলমেট। এই পিটপিট পরে এখানে গন্ডগোল হয়, এখানে বরাবর গন্ডগোল হচ্ছে, এই জন্যই হেলমেট পরা। ধর্মঘটের দিন অন্য ছবি ধরা পড়েছে জেলাতেও। বীরভূমের রামপুরহাটে ধর্মঘট উপেক্ষা করে গাড়ি চালানোয় চালকদের মিষ্টিমুখ করান তৃণমূলের কর্মী সমর্থকরা। অন্যদিকে হাওড়া ময়দানে বাস চালু রাখার জন্য চালক খালাসিদের মিষ্টি খাওয়াতে দেখা যায় বিজেপি সমর্থকদের। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস ও সুনীল হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। বিষ্ণুবাবুর কাছে আসবো। বিষ্ণুবাবু, বহু মাস নয় বহু বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্যে 90% সিপিএমকে বা বামেদের আক্রমণ করে। পুরো বক্তৃতাটা এর আগে থাকতো বিজেপির বিরুদ্ধে, একটা লাইনে কোথাও ছুঁয়ে যেতেন জগাই মাথায় বিদায়। আজ একেবারে অন্য চেহারায়। দুটো সম্ভাবনা হতে পারে। এক হচ্ছে যে বামেদের বিরোধী ভোট যতটা ভাগ হবে, অর্থাৎ যে বামেদের ভোটটা বিজেপিতে চলে গেছিল সেটা যদি একটা অংশ ব্যাক করে তাহলে নিঃসন্দেহে শাসক দল হিসেবে তৃণমূলের সুবিধে। আর দ্বিতীয় সম্ভাবনা, যেটা সন্ময়দা বলার চেষ্টা করছিলেন, যে বহু জায়গায় বন্ধের সমর্থনে সংখ্যালঘুরা মিছিলে দেখা গেছে, বামেদের মিছিলে। তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে যদি সিপিএম থাবা বসায় তাহলে নিঃসন্দেহে তৃণমূলের পক্ষে ভালো নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ সেই কারণে। কোনটা বলে আপনার মনে হয়? দেখুন, একটা কথা বলি, এই বন্ধকে কেন্দ্র করে শাসক দল এবং প্রশাসনের কিন্তু উভয় সংকট ছিল। উভয় সংকট এই কারণেই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্য বন্ধগুলোর সাথে যদি তুলনা করেন তাহলে এই বন্ধটা কিন্তু সেইভাবে তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়েনি, এটা ইয়েও বলল, সিপিএম থেকেও বলা হচ্ছে। আবার প্রশাসন আগে বন্ধগুলোতে যেভাবে প্রায় গরম গরম বিবৃতি দেয় যে এত সংখ্যক পুলিশ থাকবে, এত বাস থাকবে, এত ব্যবস্থা থাকবে, সেগুলো নিয়েও কিন্তু নবান্ন থেকে সেইভাবে আসেনি তথ্য। সার্কুলারটাই এসছে, মানে নর্মাল যে সার্কুলারটা, মানে আমি বলছি খুব নিরীহ টাইপ ঘোষণাগুলো হয়েছে অন্য বন্ধগুলোর তুলনায়। তার কারণটা হলো এই বন্ধটা নিয়ে যদি উনি খুব বেশি এক্সেস কিছু করতেন, অর্থাৎ
দমন পীড়নের যদি জায়গা তৈরি হতো, তাহলে সিএ নিয়ে যেহেতু এই বনটা হচ্ছে, অর্থাৎ সংসদ মানে নাগরিকত্ব সংশোধনীয় আইনের বিরুদ্ধে একটা আন্দোলন মানে বনটা হচ্ছে, ফলে কোনো একটা জায়গায় পারসেপশনে ধাক্কা খেত যে সত্যি যে অভিযোগটা বাম কংগ্রেস থেকে তোলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি আন্তরিক সিএ প্রতিবাদ নিয়ে, তাহলে তারা বনকে সমর্থন করছে না কেন, তা এই প্রশ্নটা আসতো তখন আরো বেশি জোরালো ভাবে আসতো। ফলে ওই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এক্সেস করতে পারেনি, বা তৃণমূল কংগ্রেস এক্সেস অন্য বনগুলোতে যেগুলো করে সেগুলো করতে পারেনি। অন্যদিকে এই বনটাকে আপনি যদি লক্ষ্য করেন, তাহলে এটা অস্বীকার করার উপায় নেই যে এই বন্ধে আমরা কিন্তু বহু সংখ্যক অল্প বয়সী ছেলেদের যুক্ত হতে দেখেছি। যে মিছিলগুলো হচ্ছিল সেখানে কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন কয়েকদিন ধরে সিএ নিয়ে করছিল তারা কিন্তু এই বন্ধে ছিল, সংখ্যালঘু একটা অংশও কিন্তু বন্ধ ছিল। আর এই প্রথম কংগ্রেস এবং সিপিআইএম যৌথভাবে একটা বন্ধ কিন্তু তারা বিভিন্ন মিটিং মিছিলে লেফট এবং কংগ্রেসের পতাকা নিয়ে তারা মিটিং মিছিল করেছে বা পিকেটিং গুলো করেছে, ফলে তার একটা ইম্প্যাক্ট পড়েছে। ওই জায়গাটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা যে যদি রিগেইন করে, অর্থাৎ লেফট কংগ্রেস যদি কোনো কারণে রিগেইন করে, তার লসটা কোথায় হবে, লাভটা কোথায় হবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না। বা সত্যি বলতে কি এই মুহূর্তে স্টুডিও বসে আমি যদি একটা রেডিমেড অ্যান্সার দিই সেটাও ভুল হবে। আমরা সম্ভাবনা নিয়ে বলতে পারি। কি সম্ভাবনা? সেটা হলো যে এটা 2018-19 যে লোকসভা নির্বাচন, তাতে আমরা দেখেছি যে 22% যে ভোট লস হয়েছে লেফটের, সেটার একটা বড় অংশই কিন্তু বিজেপি পেয়েছে, এবং একটা মুসলিমদের একটা অংশটাও কিন্তু তৃণমূল পেয়েছে। তৃণমূল কি চাইবে? যে তৃণমূল চাইবে যে যদি বাম কংগ্রেস তার পুরনো ভোটটা ফিরে পায়, বা বাম কর্মী সমর্থকরা যারা ভোট দিয়েছিল বিজেপিকে ফিরে পায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে অস্বস্তিতে থাকবে। আর উল্টো দিকে যে সংখ্যালঘু ভোটাররা ভোট দিয়েছে, এবং এই তিনটে উপনির্বাচনের ফলাফলও দেখবেন মানে প্রায় 97-98% এন ব্লক ভোট পড়েছে, এই সংখ্যালঘু ভোটাররা যদি আবার উল্টো দিকে বাম কংগ্রেসকে সমর্থন করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা রিস্ক জোনে বা একটা বিপজ্জনক জায়গায় পৌঁছে যাবে। আমি নাগরিক হিসেবে আমার কাছে যে চিন্তার জায়গাটা সেটা হলো যে দেখুন, কিছুক্ষণ আগে কালিয়াচকের যে ঘটনাটা, সুজাপুরের ঘটনাটা বলা হচ্ছিল, পুলিশ আমরা দেখলাম যে বন্দুক দিয়ে মারছে এবং গাড়ির কাজগুলো ভাঙছে। আমার প্রশ্ন যেটা, সেটা হলো এটা কিন্তু নতুন কিছু নয়। আমি আপনাকে শুধু মনে করিয়ে দিতে চাই, 7ই এপ্রিল 2018 আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতায় ছবি, একেবারে পুরো পাতা জুড়ে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে মুর্শিদাবাদের একটি ছবি। কি ছবি? সেটা হলো পুলিশ, তৃণমূল কংগ্রেসের মানে কর্মী বাহিনী এবং বিরোধীদেরকে ধাওয়া করছে যে কোনো মতে যাতে নমিনেশন বিডি অফিসে সাবমিট করতে পারে না। আনন্দবাজারের একেবারে পুরো পাতা জুড়ে ছবিটা ছিল, এবং সেই ছবিটা কিন্তু ইন্ডিকেট করে যে ঘটনাগুলো ঘটছে। একই অভিযোগ এই নয় যে তৃণমূল শাসনকালে নন্দীগ্রামেও একই অভিযোগ এসেছিল যে লেফট পুলিশ মিলে তারা কিভাবে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। এই অভিযোগ একইভাবে মানে উত্তরপ্রদেশে, এক সেকেন্ড প্লিজ, উত্তরপ্রদেশেও একইভাবে কিন্তু আমরা যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে। আমার প্রশ্ন যে নাগরিক জীবনে আমার প্রশ্ন, কবে আমরা মুক্ত পাবো? কেন পুলিশ পতাকায় ব্যবহৃত হবে? কেন পুলিশ প্রশাসন নাগরিক জীবনে কাজ করতে নিরপেক্ষভাবে কেন পারবে না? কেন তৃণমূল কংগ্রেস তার দলদাসের রাজনীতি করছে না? কেন এটা চিন্তা বলতে দিন না। নাগরিকদের নিরাপত্তার যারা সেই গাড়িগুলো রেখেছিল কেন হবে? শুনুন, প্রথম কথা হচ্ছে যে এই কথাটা বললো বিশ্বনাথ দা, প্রথম কথা দুটো দেখো, এটা জাস্টিফাই ব্যাপার আছে। একটা হচ্ছে যে সিপিএম কংগ্রেস আদৌ জানতো যে এখানে তৃণমূল কংগ্রেসের ঘোষণা সরকারের যে বড় বিরোধিতা করবে আমরা। এখানে দুটো ফায়দা সিপিএম কংগ্রেসের, একটা হচ্ছে যে রাস্তায় নামলে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করবে বা সরকার বিরোধিতা করবে, তার থেকে বিজেপির হাত শক্ত হবে এবং তৃণমূল কংগ্রেসকে মেলাইন করা যাবে। দ্বিতীয়ত এই যে জোটটা দেখানো, তার ফলে হচ্ছে বিজেপিকে শক্ত করা একদিকে, যেমন যদি বিরোধিতা করা হয় এই ধর্মঘট অসফল হবে, তার মানে বিজেপি তলকে পাবে, আর যদি সফল হয় কংগ্রেস এত কিছুর কি দরকার? সেন্সাসের বিজ্ঞাপন দিয়ে এনপিআর এর কাজ শুরু করে আদৌ বিজেপি বিরোধী নয়, সেন্সাসের বিজ্ঞাপন দিয়ে কংগ্রেসের তৃণমূল কংগ্রেস বিরোধিতা করা। এখন কে চিচি করছো? মিথ্যাচারের আর লোককে ভুল বোঝানোর একটা সীমা থাকা উচিত। তৃণমূল কংগ্রেস সেন্সাসের বিজ্ঞাপন দিয়ে বিজেপি বিরোধী কাজ শুরু করেছিল, এনপিআর এর ট্রেনিং দিচ্ছে, আদৌ বিজেপি বিরোধী নয় আপনাদের। আরে মহাবুদ্ধির জন্য
আমি যেটা বলছি, দেখুন বন্টন দেখেছে পুরো নাটক চলছে, আপনারা বুঝতেই পারছেন আমার যে কথা। ভয় পেয়েছো আজকে হায়দ্রাবাদে যখন কোনো তরুণী যেইভাবে খুন হয়েছে, যেখানে প্রতিবাদ করা হয়, আপনাদেরকেও বলছি আজকে বালুরঘাটে কুমারগঞ্জে তার থেকে নৃশংসভাবে একজন মহিলাকে খুন করা হলো। কোথায় গেল? দেখাবো তো কালকে 7:30 থেকে। বললেন তো হয়তো আমি বিজেপি করো না, তনুজা দেবী রাহুল আর তনুজা দেবী মেয়েকে হত্যা করা। তুমি গলাবাজি করতে চাইলে স্ট্রিট কর্নারে করো ভাই, স্টুডিওতে পরের দিন থেকে এসো না। আমি অন ক্যামেরা রাজ্য বিজেপিকে দেখতে বলছি, হ্যাঁ প্লিজ এসো না। তুমি সত্য মিথ্যা কথা স্টুডিওতে বসে এলাও করবো না, মিথ্যা চাই করছে রাজ্য বিজেপির এই প্রতিনিধি। হ্যাঁ প্রাইম টাইমে গতকাল 7:30 থেকে, আরে ঠিক আছে 7:30 থেকে 8টা এই বিষয়ে একমাত্র ভারতবর্ষের একটি চ্যানেল করে, যে চ্যানেলগুলোর বিরুদ্ধে জাতীয় স্তরে নানা রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ করা হয়, তারা কেউ করেনি, করেছিল শুধুমাত্র এবিপি আনন্দ। গতকাল এই বিষয়ে শো হয় রাজ্য বিজেপি, আরে 8 ঘন্টা ছিল ভাই, রাজ্য বিজেপির রাজ্য বিজেপি অফিস থেকে রাতে পাঠানো হয়েছে বলে রাজ্য বিজেপি এবং তনুজা দেবী দুজনেই দাবি করেছেন। আরে রাখো, তুমি সংবাদ মাধ্যমে জ্ঞানটা দেওয়ার হচ্ছে তোমাদের অসুখ। সমস্ত রাজনীতিবিদ তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, হ্যাঁ দায়িত্ব আমরা পালন করছি। তোমরা দয়া করে দিল্লি থেকে গোটা দেশে দায়িত্বটা পালন করো। গোটা দেশের সরকারটা কিরকম চলছে দেশের মানুষ দেখতে পাচ্ছেন। আমি আবার বলছি কোন ধরনের মিথ্যাচার অন্তত আমি এই অনুষ্ঠানে বরদাস্ত করব না। তার কারণ 24 ঘন্টা আগে এবিপি আনন্দের ভিউয়াররা দেখেছেন 7:30 থেকে 8টা। আবার আমি রিপিট করছি, প্রাইম টাইমের সংজ্ঞাটাও তোমার কাছ থেকে শিখতে হবে সংবাদ মাধ্যম। কেন্দ্রের সরকার এখন স্বাধীন সংবাদ মাধ্যমকে, নিরপেক্ষ সংবাদ মাধ্যমকে প্রাইম টাইমের সংজ্ঞাও শিখিয়ে দেবে যে না 7:30 থেকে 8টা প্রাইম টাইম। হায়দ্রাবাদের পর দিন আপনারা বললাম গতকাল অনুষ্ঠান করেছে এবং রাজ্য বিজেপি দাবি করেছে যে তারা তনুজা চক্রবর্তী, সম্ভবত চক্রবর্তী তো রাহুল বন্দ্যোপাধ্যায় এবং তনুজা চক্রবর্তী, তিনি এই অনুষ্ঠানে রাজ্য বিজেপি তাকে পাঠিয়েছিল। আমি বলছি মিথ্যাচার হলে একেবারে এইভাবে দর্শকদের সামনে হাটে হাঁড়ি ভাঙতে এবিপি আনন্দ সম্পূর্ণ তৈরি। আবার বলছি মিথ্যাচার করলে অন এয়ার এইভাবে আমি হাটে হাঁড়ি ভেঙে দেবো। আমি সরি, শুনেছি রাজু 7:30 থেকে 8টা। শোনো, তোমার কাছে প্রাইম টাইম আজকে এবার আমি দেখাবো নোবেল জয়ী অর্থনীতিবিদ না, এটাই রাজনীতিবিদদের সংবাদ মাধ্যমকে কর্তব্য তারা শিখিয়ে দেবেন। ডান বাম সমস্ত রাজনীতিবিদদের আছে, দশকের পর দশক ধরে আমাদের এইটা ফেস করতে হয়। আপনাদের চোখের সামনে সেই গোটা বিষয়টা তুলে ধরলাম। এবার দেখাবো যে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন আজকে কলকাতায় পা রেখেই সিএএ এবং জেএনইউতে যে নক্কারজনক ঘটনা ঘটেছে সেই নিয়ে ঠিক কি বলেছেন অমর্ত্য সেন, দেখুন। বাইরের কিছু লোক এসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর নানা রকম অত্যাচার করলেন, অরাজকতা ব্যবস্থা করলেন এবং ইউনিভার্সিটির অথরিটি সেগুলো বন্ধ করতে পারলো না, পুলিশও ঠিক সময় আসতে পারলো না। ন্যায় ও ন্যায্যতার বড় রকম অভাব আছে, সেটা খুবই স্পষ্ট। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের পর অমর্ত্য সেন। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে হামলার নিন্দায় এবার মুখ খুললেন আরেক নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গোটা ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। যারা মনে করেন যে এটা খারাপ জিনিস হয়নি, তারা বলবেন যে এরা বাইরে থেকে আসেননি এবং বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ ভাইস চ্যান্সেলর এই নিয়ে যত করণীয় তা করতে পেরেছেন এবং পুলিশও রাস্তায় আরও নিভিয়ে দেওয়া এই সমস্ত করেননি এবং সে জায়গায় যত সাহায্য সম্ভব করতে পেরেছেন, সেটা মনে করা খুব কারণ আছে বলে একেবারেই মনে হয় না। রিপোর্টে নানা রকম
গণ্ডগোল ছিল, অত রিপোর্ট দেওয়া যাবে না। আর সে জায়গায় যারা মার খেয়েছেন তাদের উপরে 2 দিন আগে কি করেছেন সেই নিয়ে এফআইআর জারি করা হলো। জেএনইউতে হামলার ঘটনায় অভিযুক্ত আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি, আর তাই প্রত্যাশিতভাবেই অমর্ত্য সেনের সমালোচনা মোটেও ভালোভাবে নিতে পারেনি বিজেপি। অমর্ত্য সেনের মন্তব্যে তখন আমরা খুব গুরুত্ব দিতাম যদি উনি রাজনৈতিক মতের বাইরের লোক হতেন, সাধারণ নাগরিক হতেন বা স্বাভাবিক নাগরিক হতেন। উনি তো একটা মতাবলম্বী, সেই কারণে ওনার মত তো এক পেশে হবে, সেই জন্য ওনার মতের কি গুরুত্ব আছে। কখনো জেএনইউ, কখনো জামিয়া মিলিয়া, কখনো যাদবপুর, মুক্ত চিন্তার আঁতুড়ঘর বলে পরিচিত এসব বিশ্ববিদ্যালয় বারবারই শাসকের চোখে চোখ রেখে মতের অমিল প্রকাশ করেছে। সম্প্রতি সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদও গর্জে উঠেছে দেশের প্রথম সারির এসব বিশ্ববিদ্যালয়। সেই জন্যই তাদের টার্গেট করা হচ্ছে বলে মনে করছেন শিক্ষাবিদরা। কার্যত একসুর শোনা গিয়েছে অমর্ত্য সেনের গলাতে। প্রতিবাদ আসছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে। আমি নিজে যখন ছাত্র ছিলাম প্রেসিডেন্সি কলেজে 1951 থেকে 53, তো তখন আমাদের সময় অনেক সময় তো সরকারি বিরোধিতা আছে এরকম প্রশ্নটা অনেক সময় উঠেছে, কিন্তু এমন সহজভাবে সরলভাবে সেটা ওঠেনি যাটা এখন দেখছি যে বিশ্ববিদ্যালয়কেই আমাদের একটা বড় রকম মানে সরকারি প্রতিদ্বন্দ্বী বলে ধরা হচ্ছে। আলিগড় বিশ্ববিদ্যালয় এবং জামিয়া মিলিয়া এর সঙ্গে তো আবার ধর্মাবলম্বী চিন্তাধারা একটা জোর আছে। সংশোধিত নাগরিকত্ব আইনেরও সমালোচনা করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। আইনে লোকের ধর্ম কি ধর্ম সে বিষয়ে জেনে তারপরে সিটিজেনশিপ দেওয়া হবে কিনা ঠিক করবে, সে জিনিসের সঙ্গে কনস্টিটিউশনের একটা বিরোধ আছে বলে মানতেই হবে। আপনি কি এটা কি বাতিল করা উচিত বিরোধীরা বলছেন? আমার মতে করা উচিত, কারণ এটা তো আইন হওয়া উচিত ছিল না। আমারও তো বার্থ সার্টিফিকেট নেই, শান্তিনিকেতনে জন্মেছি, বার্থ সার্টিফিকেট বলে কোনো জিনিস নেই। যদি আলোচনা হয় এবং যদি আমাকে ওরা ধরে সাজা দেওয়ার চেষ্টা করেন, তারা নিশ্চয়ই নাজেহাল করতে পারেন। পাল্টা নোবেলজয়ীকে আক্রমণ করেছে বিজেপি। অমর্ত্য সেন অর্থনীতিবিদ, অর্থনীতি নিয়েই বেশি পরামর্শ দিক, সেটা ভালো হবে। অর্থনীতির ব্যাপারে একটা শব্দ করেন না। না মমতা ব্যানার্জির সরকারকে কোনো পরামর্শ দেন, না কেন্দ্রীয় সরকারকে কোনো পরামর্শ দিয়েছেন, না রাজ্যের কল্যাণের কথা বলেছেন, না দেশের কল্যাণের কথা বলেছেন। শুধু অমর্ত্য সেন রাজনৈতিক বিষয়ে কথাবার্তা বলে, রাজনৈতিক বিষয়ে মন্তব্য করে। এদিকে জেএনইউ এ হামলার নিন্দা করলেও পাল্টা যাদবপুরে বাবুল সুপ্রিয়কে হেনস্থা ও তাঁকে ঘিরে বিক্ষোভের প্রসঙ্গ টেনে রাজ্য প্রশাসনের সমালোচনা করেছেন রাজ্যপাল। একই সুর বিজেপির গলাতেও। जेएनयू में नहीं होना चाहिए था वायलेंस, पर उसकी चिंता करना, मेरे घर में आग लगी हुई है आप चुप है? Why are you sending delegation to JNU? You should have sent delegation first to Jadavpur University. You should have registered FIRs. You should have made strong statements. I am deeply hurt. জেএনইউ নিয়ে উনি অনেক কথা বলেন, অথচ সেই লেফটের সিপিএমের ইউনিয়নই যখন মানে আমি ব্যক্তিগতভাবে বলছি না, যখন কেন্দ্রের মন্ত্রিসভায় থাকা একজন ইন্ডিভিজুয়ালকে চুলের মুঠি ধরে মারে এবং সিআইএসের জওয়ানদের অটোমেটিক রাইফেল থেকে ম্যাগাজিন খুলে নিচে ফেলে দেয়, ভিসিকে এমনভাবে ধাক্কাধাক্কি করেন, তখন উনি তো মুখ খোলেন না, তখন উনি পুলিশও পাঠান না। যখন কনস্টিটিউশনাল হেড, তো উনি সিলেক্টিভ পলিটিক্যাল ম্যানারে কখনো বলবেন, কখনো বলবেন না। এর আগে মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেও বিজেপি রোষে পড়েছেন অমর্ত্য সেন। এবারও তার ব্যতিক্রম হলো না। কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। একান্ত সাক্ষাৎকারে অমর্ত্য সেন কি বলেছে আপনাদের শোনালাম। এবার জেএনইউ এর অধ্যাপক সুচরিতা সেন, যিনি ওই ঘটনায় পড়ুয়াদের বাঁচাতে গিয়ে জখম হয়েছিলেন, তিনি ঠিক কি বলেছেন তাও দেখাবো। একদম সরাসরি উপাচার্যের পদত্যাগ চাইছেন খোদ অধ্যাপক। দেখুন।
জেএনইউতে হামলার পর পেরিয়ে গিয়েছে 72 ঘন্টা, এখনো একজন হামলাকারীকেও গ্রেফতার করতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফেও দায়ের করা হয়নি কোনো অভিযোগ। হামলার পর যে দুটি ছবি দেখে সকলে শিউরে উঠেছেন তার মধ্যে একটি ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের রক্তাক্ত মুখ, অন্যটি মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় জেএনইউর অধ্যাপিকা সুচরিতা সেনের এই ছবি। সেই অধ্যাপিকাই এবার জেএনইউর উপাচার্যের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন। কি বলবো যে ভিসি আর অ্যাডমিনিস্ট্রেশন আর সিকিউরিটি, কারণ এটা এরা ওদের আন্ডারে, এরা খুব ইনএফিশিয়েন্ট ছিল। 100 জন অবভিয়াসলি তাদের এটাও দরকার মনে হয়নি যে ও লাঠিগুলো লোকাবে, ও উপরে খুলে ওপেনলি ওরা ওইভাবে ঢুকেছে। তো আমি আর কি ভাবতে পারি যে মানে সিকিউরিটি ওয়াজ কমপ্লিসিট, পুলিশ ওয়াজ কমপ্লিসিট ইন দেয়ার কামিং। তো এরা এটা প্ল্যান করে এসেছিল। আই অ্যাবসলিউটলি হোল্ড দ্য ভাইস চ্যান্সেলর রেসপন্সিবল, এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। 3 দিন কেটে গেল, জেএনইউ কর্তৃপক্ষ এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। যদিও হামলার আগের দিনের ভাঙচুরের ঘটনায় তারা ঐশী সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে হামলার রাতে। এই নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছেন আহত অধ্যাপিকা। উপাচার্য অবশ্য এখনো 5 তারিখের হামলার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন 4 তারিখ সার্ভার রুমের ভাঙচুরের ঘটনায়। Some of these protesting students, they entered our data center, they damaged the computers, they damaged the fiber optic cables and power supplies and made the entire university dysfunctional. By making the university dysfunctional and by trampling upon the fundamental rights of the rest of the university community, carrying out any such kind of protest is a completely unwelcome thing. 7 দশকে জরুরি অবস্থার পর জেএনইউ ছাত্র সংসদের সদস্যরা ইন্দিরা গান্ধীর বাড়ি গিয়ে জেএনইউর আচার্য পদ থেকে তার পদত্যাগের দাবি জানিয়েছিলেন। সেদিন ইন্দিরাকে পাশে দাঁড় করিয়ে সেই দাবিপত্র পাঠ করেছিলেন জেএনইউর ছাত্র সংসদের তৎকালীন সভাপতি সীতারাম ইয়েচুরি। ইন্দিরা গান্ধী যে বছর মারা যান সে বছরই জেএনইউতে ছাত্রী হিসেবে ভর্তি হন সুচরিতা। সেই থেকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক, কিন্তু ক্যাম্পাসে এরকম ঘটনা কখনো দেখেননি। কি প্রমাণ হচ্ছে? একটার পর একটা প্রমাণ হচ্ছে যে ওরা চাইছিল যে মানে আমাদের মারা হোক। ইউনিভার্সিটিকে বরবাদ করে দিয়েছে লাস্ট 4 বছর ধরে। ব্রেকিং অফ এন ইনস্টিটিউশন, বাট এইটা ইজ অ্যানাদার লেভেল। মানে এইটা বলা যে আমার তোমাকে পছন্দ না ইজ আই থিঙ্ক নট দ্য সেম অ্যাজ সেইং দ্যাট আই ওয়ান্ট ইউ কিলড। আমি এটা একদম আমার প্যারামিটার অফ হিউম্যান ভ্যালুজে দিস ইজ নট আ হিউম্যান ফিলিং। সো আমি জানি না এদের হিউম্যান বিংসও বলা যায়। সুচরিতা জানিয়েছে তিনি এবং ঐশী একই সঙ্গে এইমসে ভর্তি ছিলেন। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সেই ঐশীর চোট নিয়ে প্রশ্ন তুলেছেন শুনে স্তম্ভিত জেএনইউর এই অধ্যাপিকা। জেএনইউর ঘটনা সাজানো ঘটনা জানা গেছে, কিন্তু এই একটা ঘটনাকে কেন্দ্র করে একজনের মাথায় রক্ত পড়েছে নাকি লাল রং দেওয়া হয়েছে এটা এখনো পরীক্ষা হয়নি। সেটাকে নিয়ে সারা ভারতবর্ষ তুলকালাম করার চেষ্টা করা হচ্ছে। ঐশী আমার সাথে হাসপাতালে আমার মেডিকেল রিপোর্ট আমি দেখাতে পারি, যদি না ওরা এটা বলে যে এইমস কেও আমি বা ঐশী মানে আমাদের এত পাওয়ার আছে আমাদের কাছে, এত যদি পাওয়ার থাকতো আমরা সব রুল করতাম দেশে। আমার সামনে জিনিস হয়েছে, ও পুরো মানে ও শাল ঢাকা ছিল, পুরো রক্ত বেরোচ্ছিল ওখান দিয়ে, ওর হাত ভেঙে গেছে। সুতরাং মানে আমি জানি মেডিকেল রিপোর্টও দেখা। হ্যাঁ, তো মেডিকেল রিপোর্টটা তাহলে কি? তাহলে এইমস কে উঠিয়ে দাও। হামলার পর জেএনইউতে পরিবেশ এখনো থমথমে, বিচারের অপেক্ষায় পড়ুয়ারা। ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। বিশ্বনাথবাবু, শুধু অধ্যাপক সেন নন, একেবারে জেএনইউ এর অধ্যাপক, তিনি উপাচার্যের পদত্যাগ। দেখুন, আমি আপনাকে বলছি লাস্ট প্রায় 1.5 বছর সময় ধরে অধ্যাপকদের ভার্চুয়ালি বাক স্বাধীনতা ওখানে নেই, এবং ভার্চুয়ালি আমি আপনাকে বলছি অধ্যাপকদের গবেষণামূলক কাজ বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আমারই বন্ধু বান্ধবরা আছেন, তারা যদি কোনো চিঠিপত্রও দেন অনেক সময় সেগুলো মঞ্জুরি হয় না। মানে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের দম বন্ধ করা অবস্থা। তারা কিন্তু ইতিমধ্যেই মানে একাধিক ডেমনস্ট্রেশন করে, মিটিং মিছিল করে তারা পদত্যাগ দাবি করেছেন ভিসির, উপাচার্যের। এই উপাচার্য কিন্তু আমি বলছি না ছাত্রদেরকে সন্তুষ্ট করতে পেরেছে, না শিক্ষকদের সন্তুষ্ট করতে পেরেছে, না ম্যানেজমেন্টের জায়গা থেকে জেএনইউকে উৎকর্ষ জায়গায় নিয়ে যেতে পেরেছে। বরঞ্চ জেএনইউ যেই জায়গায় পৌঁছেছিল তার থেকে অবনমন ক্রমশ আমরা লক্ষ্য করছি। সামগ্রিক যে ছবিটা জেএনইউর,
যেটা ভারতবর্ষে প্রিমিয়াম ইনস্টিটিউশন, শুধু তাই নয়, সোশ্যাল সায়েন্সের সেরা প্রতিষ্ঠান মানে সেরা ডিপার্টমেন্টগুলো ওখানে আছে, আন্তর্জাতিক স্তরে তার কানেক্টিভিটি ছাত্রছাত্রীদের উপকার করতে চেয়েছেন এরকম প্রমাণও তো পাওয়া যায়। আমি বলছি তিনি হয়তো তার পলিটিক্যাল বসেস যারা রিক্রুট করেছে তাদের শুধু খুশি করতে চান। খুব নিরপেক্ষভাবে বলা যায় তাহলে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সামগ্রিক ব্যর্থতার জন্য, শুধু এই ঘটনা না, সামগ্রিক ব্যর্থতার জন্য ওই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। পদত্যাগ উনি কবে করবেন সেটা তো তার ব্যক্তি ইচ্ছা না, তার পারফরমেন্স মানে সরকার যদি খুব নিরপেক্ষভাবে বিচার করে যে একটা ভিসি না শিক্ষকদের সন্তুষ্ট করতে পারছে না, ছাত্রদের করতে পারছে না, ম্যানেজমেন্টের কাউকে করতে পারছে না, প্রতিষ্ঠানটার উৎকর্ষটা বাড়াতে পারছে, তার পদত্যাগ তাকে আমি সরাবো না কেন অফিস থেকে? একমাত্র ক্রাইটেরিয়া আরএসএস এর মেম্বার। একদম রাজু, একটা জিনিস কিন্তু দৃশ্যত পরিবর্তন হয়েছে, পরিবর্তন তুমি নাও মানতে পারো, সেটা হচ্ছে যেখানে কালকে দীপিকা পাড়ুকোন পৌঁছানোর 20 মিনিটের মধ্যে এই অনুষ্ঠান লাইভ চলছিল, সেখানে দিল্লির যথেষ্ট নামজাদা নেতা রাজেন্দর পাল সিং বাগ্গা তিনি ডাক দিলেন যে দীপিকার যে ছবিটা আসছে বয়কট করতে হবে। আজকে একদম আইএনবি মিনিস্টার প্রকাশ জাভড়েকর থেকে বাবুল সুপ্রিয় প্রত্যেকে কিন্তু বলছেন, হয়তো কোনো খোঁচা আছে, কোনো সাজেশন আছে, কিন্তু বলছেন হ্যাঁ শিল্পীরা যেতেই পারে। গণতন্ত্রে তো এটাই কাম্য যে যার ইচ্ছে হবে, যদি কোনো প্রোটেস্টে কেউ অংশগ্রহণ করতে ইচ্ছে যেতেই পারেন। কোথাও কি মিউচুয়াল রেসপেক্টটা আজকে হলো? না সেটা নয়, দেখুন শিল্পীর তো সম্মান সবার আগে, কালো যেতেই পারে, আমাদের তাতে কোনো আপত্তি নেই। আর কেউ সেরকম লেভেলের বলেনি, ব্যক্তিগত কে কি বলেছে তার জন্য দল দায়িত্ব নেবে না, বাবা অফিশিয়ালি বলেছেন। কিন্তু আমি রাজু বলছি যে দেশে আমি বলছি যাওয়ার পরে আমরা কন্ডেম করে কন্ডেম করে দিচ্ছি, বিজেপির কোনো ভার্সন নয়। দ্বিতীয় কথা হচ্ছে যেটা বারবার বলছেন, আবার হয়তো আপনার সাথে আমার তর্কাতর্কি লাগবে বা কিছু, আপনারা যে দিলীপদার এটা দেখাচ্ছেন সবকিছু আশঙ্কার থেকে বলছে। দ্বিতীয় হচ্ছে যে আপনারা বারবার যে আহত হয়েছে ঐশী ঘোষ বা যারা আমাদের বিরুদ্ধে তথাকথিত বিজেপির বিরুদ্ধে বলছে তাদের কথা বারবার দেখাচ্ছেন। আপনারা আপনার কাছে অনুরোধ করবো যে এবিভিপির কথাও একটু দেখান না, তারা কি বলতে চাইছে। ঘটনাচক্রে আবার কথা বলছি, একটু দেখালে ভালো আছে। তাহলে বক্তব্যের আগে আমি এবিভিপি পেয়েছিলাম এবং অর্ডার আমি এবিভিপি দিয়ে শুরু আমি মানছি। আপনি যখন আরেকটা আমি কি বলবো তাহলে কি না কাউন্টার ব্যালেন্সটা ঠিক হয়, একবার একবার এবিভিপি বক্তব্য আমি তাহলে আপনার মানে বিষয়টা পুরো পরিষ্কার থাকে। কিন্তু সংবাদ মাধ্যম যে সেটা মানুষের কাছে রাজু না না আমি এই জায়গায় উত্তর দিচ্ছি, তারপর বলবেন। রাজু আমার একটা শুধু কথা বলো, সেটা হচ্ছে ঐশীরা, আমি তাদের তো অভিযোগ তারা মার খেয়েছে, আমি সত্যি মার খেয়েছে, রক্ত নকল রক্ত ওদিকে যাচ্ছি না, এবিভিপির অভিযোগ তারা মার খেয়েছে। তোমার কি মনে হয় না যে একজন, তুমি ব্যালেন্সের কথা বলছিলে, যে একজন ন্যায়নিষ্ঠ উপাচার্য হিসেবে, একজন অধ্যাপক হিসেবে কর্তৃপক্ষের উচিত ছিল যে দুপক্ষের বক্তব্য নিয়েই এফআইআর করা? আমি এফআইআর করলাম ঐশীদের মার খাওয়ার 2 ঘন্টা পরে, আমি কালকে টাইম দিয়ে অরিজিনাল এফআইআর দেখিয়েছি, আর এত বড় ঘটনা যেটা ঘটে গেল তার কোনো এফআইআর নেই। আমি বলছি, আমি তো মনে করি যে এবিভিপির একজন ছাত্র যদি মার খেয়ে থাকে এফআইআর করা দরকার ছিল কর্তৃপক্ষের, করলেন হচ্ছে 2 দিন আগে 4 তারিখে সার্ভার রুম ভাঙার ঘটনায়। তোমার মনে হয় না যে এটা কোনো ব্যালেন্সিং, এটা অনিরপেক্ষ ঘটনা? আজ এটা পশ্চিমবঙ্গে হলে তুমি কি বলতে? আমার শুধু এইটুকু বলো। পশ্চিমবঙ্গ যা হচ্ছে তা দেখতেই পাচ্ছেন কি অবস্থা। আমি যেটা বলছি, দেখুন ঘটনা হওয়ার পরেই অমিত শাহজি কিন্তু সঙ্গে সঙ্গে বলেছে তদন্ত হবে, স্বরাষ্ট্রমন্ত্রক বলে দিয়েছে যে তদন্ত করতে হবে, এবং আমরা এখনো বলছি জোর গলায় যে যারা দোষী আছে তাদেরকে শাস্তি দেওয়া হবে, সে যেই হোক। একদম আমরা দায়িত্ব নিয়ে রাজু তার চুল ধরে টানলো, রাজু প্রতিবাদ করলো। তনুজা চক্রবর্তী আমার সাথে যে ঘটনা, আমি নিজেও ছিলাম, এবং সেখানে দাঁড়িয়ে যারা কন্যাদের ব্যাপারে এত বেটি পড়াও বেটি বাঁচাও করা পড়ে, যে ঘটনার কথা বলছো তুমি, তার জন্য একটা কথা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, লজ্জা করে বাংলা বিরোধী আরে আস্তে আস্তে রাহুল
বন্ড সাকসেসফুল হয়েছে, দুজনের উত্তেজনা আছে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। বামুনগাছি, কালিয়াগঞ্জ, ডেবরা থেকে শুরু করে একটার পর একটা ঘটনা, সেখানে বাঙালি ধর্ষিতা হচ্ছে না, রাহুল কি জবাব দেবেন? সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা পশ্চিমবঙ্গ তাই নরেন্দ্র মোদী যা করছেন পশ্চিমবঙ্গে মমতা রাহুল, আমি সুমন তোমার স্টুডিওয়ে বসে বিশ্ববন্দিত অধ্যাপক শ্রদ্ধেয় অমর্ত্য সেনের কাছে ক্ষমা প্রার্থনা করছি। একজন বাঙালি রাজনীতিবিদ, আমার চাইতে সিনিয়র নেতা এবং এই মুহূর্তে শাসক দলের নেতা রাহুল সিনহা একটু আগে অমর্ত্য সেন স্বাভাবিক নাগরিক নয় এমন একটা মন্তব্য করেছেন। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি এর জন্য লজ্জিত। এই অডাসিটি বাংলার রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে যায় না। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে অমর্ত্য সেন ডিমনিটাইজেশনের সময়, জিএসটির সময় এবং প্রত্যেক বছর বাজেটের সময় অর্থনীতি নিয়ে কথা বলেন, তোমরা সেই কথা প্রচারও করো। অর্থনীতি নিয়ে পরামর্শ দেন না এমনটা না। আর গোটা জেএনইউ এর ঘটনা তো দুটো লড়াই, একটা আয়রন উইলের সঙ্গে একটা আয়রন রডের লড়াই। আমরা ছেলেবেলায় পড়েছিলাম বঙ্কিমচন্দ্রের লেখায়, বস্তুত বাহুবল অপেক্ষা বাক্যবল সর্বাংশে শ্রেষ্ঠ। গতকালের আনন্দবাজারের পোস্ট এডিটোরিয়ালে এই শব্দবন্ধটাকে একটু অন্যভাবে ব্যবহার করে একটি চমৎকার আর্টিকেলও বেরিয়েছে। আর এই যে ঐশী যে লড়াইটা লড়লো, জেএনইউ যে লড়াইটা লড়লো, সেটা হচ্ছে একটা আয়রন উইলের সঙ্গে একটা আয়রন রডের লড়াই। এবং এটা আমরা জানি, পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে যে আয়রন রড কখনো আয়রন উইলকে পরাজিত করতে পারেনি। সেটা যাদবপুরেও পারবে না, সেটা জেএনইউতেও পারবে না, সেটা জামিয়া মিলিয়া ইউনিভার্সিটিতেও পারবে না, হায়দ্রাবাদেও পারবে না। এবং ওই যে ছেলেটি দাবা খেলছিল, সেই ছেলেটি আসলে সঠিক জবাবটা দিয়েছে, যে জবাবটায় সে বলেছে যে দাবা খেলা হচ্ছে মেধার চর্চা। এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি, আরএসএস, তারা সবচাইতে বেশি আক্রমণ করছে একটু গোটা দেশ। একটা কথা বলেনি অমর্ত্য সেন, যেটা বলেছেন খুব ভালো কথা, আমি ওনার পাণ্ডিত্যের ওপর কোনো কথাই বলছি না, কিন্তু উনি তো বাংলার নাকি আমি জানি। তা বাংলায় বালুরঘাটে যখন এরকম একটা ঘটনা হয়, তার কথা মনে পড়ে না, সেই মেয়েটার কথা মনে পড়ে না, তাকে নিয়ে একটা কথা বলতে পারে না, একটা কথা বলতে পারে না। সিলেক্টেড বুদ্ধিজীবী হলে তার সমাজে কোনো দাম নেই, কোনো দাম নেই। এটা অনেক রেকর্ড থাকলো রাজু বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে, অনেক রেকর্ড থাকলো রাজু বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। তাদের কোনো দাম নেই। আমাদের ভারতবর্ষের দুর্ভাগ্য কোথায় জানেন? রাহুল সিনহার মতো 7 বার লোকসভা নির্বাচনে হারা প্রার্থীর কাছ থেকেই সার্টিফিকেট নিতে হয় অমর্ত্য সেনকে।
আর অনুব্রত মণ্ডলের কাছ থেকে সার্টিফিকেট নিতে হয় কবি শঙ্খ ঘোষকে। এই ট্র্যাজেডি বাংলা এবং সারা ভারতবর্ষে চলছে, এবং কারা দেশ শাসন এবং কারা রাজ্য শাসন বলছেন না। অনুব্রত মণ্ডলের স্পন্সর হচ্ছে মমতা ব্যানার্জি, রাহুল সিনহা স্পন্সর হচ্ছেন নরেন্দ্র মোদী। এটাই ভারতবর্ষের দুর্ভাগ্য, এটা পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য। যারা যে রেপ ইন ইন্ডিয়া বলতে পারে তার শিষ্য আপনি, যে রেপ ইন ইন্ডিয়া পার্লামেন্টে চাইবো যে আপাতত এই উত্তেজনা এই এপিসোডেই যেন প্রশমিত হয়, পরের এপিসোডে আরেকটু শব্দ আমরা শুনতে পাই, আর আরেকটু অর্থবহ শব্দ। তবে ওই ট্র্যাডিশনের কথা হচ্ছিল, দীপিকা পাড়ুকন দেশের 1 নম্বর হিরোইন, তিনি কালকে জেএনইউ এর ছাত্রছাত্রীদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, নিঃসন্দেহে নজির সৃষ্টি করেছেন। তার কারণ এই স্তরের অভিনেতাদের রাজনীতির সঙ্গে বা রাজনৈতিক আন্দোলনের সঙ্গে, রাজনৈতিক ঘটনার সঙ্গে কাছাকাছি আসতে বা নিজেদের নাম জড়াতে বোধহয় কোথাও দ্বিধা থাকে, কোথাও ভয় থাকে, কোথাও ঝুঁকির আশঙ্কা থাকে। এই ট্র্যাডিশন ভাগলেন দীপিকা পাড়ুকন। চাপ বাড়ল অন্য প্রথম শ্রেণীর তারকাদের ওপর, নিঃসন্দেহে। দেখুন, জেএনইউর পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে বিজেপি নেতাদের একাংশে রোষের মুখে পড়েছেন দীপিকা পাড়ুকন, কিন্তু তার সাহসী পদক্ষেপের জন্য বলিউডের মস্তানিকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সতীর্থরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং মুম্বাইয়ের পথে নেমে জেএনইউ কাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন বলিউডের বহু অভিনেতা, কিন্তু জেএনইউর পড়ুয়াদের পাশে দাঁড়াতে মঙ্গলবার সোজা ক্যাম্পাসেই পৌঁছে যান দীপিকা। সেখানে তখন মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন জেএনইউ এর ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার। একপাশে দাঁড়িয়ে চুপ করে তা শোনেন দীপিকা। রবিবারের হামলায় আক্রান্ত ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের সঙ্গেও কথা বলেন তিনি। এই অবস্থান প্রসঙ্গে দীপিকা পাশে পেয়েছেন বলিউডের একগুচ্ছ কলাকুশলীকে। পরিচালক অনুরাগ কাশ্যপ টুইট করে জানিয়েছেন, সামনেই দীপিকার যে ছবি মুক্তি পাবে সেই ছবির প্রযোজকও তিনি, ফলে এই ছবিতে তিনি অনেক কিছু বাজি রেখেছেন। দীপিকার উপর শ্রদ্ধা আরো বেড়ে গেল। দীপিকা জেএনইউ ছেড়ে যাওয়ার পরে কানহাইয়া কুমার টুইট করে বলেন, আপনি আরো শক্তিশালী হয়ে উঠুন দীপিকা পাড়ুকন। সমর্থন জানানোর জন্য ধন্যবাদ। আজ আপনাকে ট্রোল করা হতে পারে, কিন্তু আপনার সাহসের জন্য ইতিহাস আপনাকে মনে রাখবে। কানহাইয়ার আশঙ্কা সত্যি করে কিছুক্ষণের মধ্যেই দীপিকার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে শুরু করে বিজেপি। দিল্লি বিজেপির নেতা তেজিন্দর পাল সিংহ বগ্গা টুইট করে বলেন, যদি আপনি টুকরে টুকরে গ্যাং ও আফজাল গ্যাংকে সমর্থন করার জন্য দীপিকা পাড়ুকনের সিনেমা বয়কট করেন, তাহলে রিটুইট করুন। বিজেপির এই অবস্থান নিয়ে সমালোচনার ঝড় ওঠার পর বুধবার সুর কিছুটা নরম হয়েছে গেরুয়া শিবিরের। Everyone is free to form their own opinion. ছবিটা কেউ দেখবে কি দেখবে না সেটা তার ব্যক্তিগত। বাবুল সুপ্রিয় দেখবে, বাবুল সুপ্রিয়র ছবিটা নিশ্চয়ই দেখবে, ওয়াই নট। জেএনইউর ঘটনাটা কালকে যদি দীপিকা গিয়ে থাকেন, তাহলে গৌতম গম্ভীর যেটা বলেছে আমি সেটাতেও এগ্রি করি, যে তাহলে নির্ভয়ারটা কালকে খুব বড় একটা ভার্ডিক্ট এসছে, ডেট টাইম দুটোই অ্যানাউন্স করা আছে। নির্ভয়ার মায়ের সঙ্গে হয়তো দেখা করা যেত। তবে জেএনইউতে গিয়ে বলিউডের ভূয়সী প্রশংসা পেয়েছেন দীপিকা। অভিনেত্রী সোনাক্ষী সিনহা টুইটারে লিখেছেন, আপনি যে রাজনৈতিক দলকে সমর্থন করুন, আপনি কি হিংসাকে সমর্থন করেন? রক্তাক্ত পড়ুয়া ও শিক্ষকদের ছবি কি আপনাকে নাড়িয়ে দেয়নি? আমরা আর চুপ করে বসে থাকতে পারি না। তাঁদের পাশে দাঁড়ানোর জন্য দীপিকাকে বাহবা জানাচ্ছি। এখন শান্ত থাকার সময় নয়। অভিনেত্রী তথা পরিচালক পূজা ভাট টুইট করে বলেছেন, ভুলে যাবেন না, অগুন্তি নাগরিক ব্যক্তিগত পরিসরে ক্ষমতাসীনদের সঙ্গে দ্বিমত পোষণ করলেও প্রকাশ্যে তারা ক্ষমতার কাছে থাকতেই পছন্দ করেন। পরিচালক বিক্রমাদিত্য মোতোয়ানে টুইট করেছেন, দীপিকার অবস্থান দেখার পর অনেক তরুণ তরুণী তাদের বাবা মাকে এবং সরকারকে প্রশ্ন করবে। আশা করি তারা নিজেদের শিক্ষিত করে তুলবে এবং রাষ্ট্র যা শেখাবে তোতা পাখির মতো তাই আওড়াবে না। দীপিকা পাড়ুকনের মতো বলিউডের প্রথম সারির অভিনেত্রী পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন। জেএনইউর পাশে দাঁড়িয়েছেন তাপসি পান্নু, স্বরা ভাস্কর, সনম কাপুর থেকে শুরু করে দিয়া মির্জা, রিতেশ দেশমুখ, রাজকুমার রাও, টুইঙ্কেল খান্না রাও। কিন্তু এনআরসি, সিএএ হোক কিংবা জেএনইউতে গুন্ডাগিরি, এই জ্বলন্ত ইস্যুগুলি নিয়ে এখনো নীরব অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শাহরুখ খান, সলমান খান, আমির খান, ঋত্বিক রোশন, অনুষ্কা শর্মা, বিদ্যা বালান, প্রিয়াঙ্কা চোপড়া। দীপিকার পাশে দাঁড়ানো নিয়ে যেমন সরগরম রাজনীতি, তেমনি বলিউডের এই শাহিনশা বাদশা খিলাড়ি কুমারদের নীরবতাতেও অবাক নাগরিক মহল। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। ঘন্টা খানিক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হামেশা, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এশিয়াস লার্জেস্ট হোটেল স্কুল চেইন। কুকমি, ভালো রান্না করতে লাগে একটুখানি কুকমি। আদি চাই পারুল প্রকাশনের ক্লাস 5 to 12 টেক্সট রেফারেন্স। সহযোগী নিবেদক রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন, সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। বসুমতী চাল, ভাতের সঠিক চাল। আদি মোহন কাঞ্জিলাল, কলকাতা এবং শিলিগুড়ি।